সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক আমরা অনেক সময় আমাদের যারা কল করেন তারা অনেক সময় বলেন যে তাদের প্যানিক অ্যাটাক হচ্ছে, কিংবা অনেকেই আমাদের পরিচিত আত্মীয় স্বজন তারাও কিন্তু এর ভেতর দিয়ে যান। তো আসলে প্যানিক অ্যাটাকটা কি? এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্যানিক, একটা হচ্ছে অ্যাটাক। তো এটা অবশ্যই আমি এত বিস্তৃত আলোচনায় যেতে চাইছি না, কিন্তু ছোট করেই বলবো যে প্যানিক অ্যাটাক খুব বেশি পেয়েছিলাম যখন আমাদের কোভিড হচ্ছিল। আমাদের দেশে তো না, সারা পৃথিবীতে কোভিডের আক্রমণ হয়েছিল। তখন আমাদের কাছে অনেক ফোন আসতো, বিশেষ করে আমার অভিজ্ঞতায় যদি বলি যে অনেক অনলাইন সেশন আমাকে দিতে হয়েছে। কারণ যেহেতু আমরা একটা বন্দি জীবন যাপন করছিলাম, বাইরে যেতে পারছিলাম না, লোকজনের সাথে মিশতে পারছিলাম না, সেই সময়টায় তো অনেক মানুষ আমাকে, বিশেষ করে যারা একটু টিনেজে ছিল বা টিনেজ থেকে একটু বড় ছিল, তাদের মধ্যে বেশ কিছু মানুষ ফোন করেছেন। যারা ফোন করেছিল, মানে আমি তাদের কথাই বলছি, মানে ছোট বয়সে যারা ছিল তারা ফোন করে বলতো যে তাদের রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ভীষণ ভয় লাগে, দম বন্ধ হয়ে আসতে চায় এবং মনে হয় যে সে মারা যেতে পারে। তো এই যে ব্যাপারটা আমি ঘন ঘন পাচ্ছিলাম, সেটার কারণ ছিল যে যেহেতু আমরা তখন লোকজনের সঙ্গে মিশছিলাম না, বাইরে যাচ্ছিলাম না, সেই সময়তে এটার অ্যাটাকটা অনেক বেড়ে গিয়েছিল বলে মনে হয়, যেহেতু আমি ফোনগুলো পেয়েছি সেভাবে। তো যাই হোক, আমরা আলোচনা করব, আমাদের অতিথিরা নিশ্চয়ই আরও বিস্তৃত আলোচনা করবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছে তাদের সঙ্গে। একজন হচ্ছে আয়েশা সিদ্দিকা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আয়েশা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে, ও ওখানে স্টুডেন্টদেরকে কাউন্সিলিং সেবা, সাইকোথেরাপি সেবা দিচ্ছে এবং ও ক্লাসও নিচ্ছে ওখানে। তো আমরা ওদেরকে পেলে খুবই খুশি থাকি যে অনেক সুন্দর সুন্দর কথা বলে ওরা ওদের অভিজ্ঞতা থেকে। আরেকজন হচ্ছে ফয়সাল রাফি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ফয়সাল আহমেদ রাফি, তুমি ফয়সাল কাজ করছে, ও একটা নতুন সংস্থা নিজে গড়েছে, সেটার নাম হচ্ছে মাইন্ডওয়েজ, যেখানে ও চিফ সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে এবং এটা স্থাপনা করেছে, ও ফাউন্ডার হিসেবে কাজ করছে এবং সুন্দর কাজ করছে। আমরা গল্প শুনি ওর কাছ থেকে, প্রায় গল্প না, তথ্যগুলো শুনি। তো তোমাকে স্বাগত অনুষ্ঠানে। এখন তোমার দুজনের মধ্যে কে আগে বলবে বলো? সিনিয়রকে দেখায় দিচ্ছে। তো প্যানিক অ্যাটাক আসলে শব্দটা শুনলেই কিছু সিমটমস বা লক্ষণ মনে আসে, যে দম আটকে যাওয়া, হার্টবিটটা বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছি ছোট ছোট শ্বাস প্রশ্বাস, খুব অস্থিরতা। এবং এটা দেখা যায় যেহেতু আমি ইউনিভার্সিটিতে কাজ করি, বিভিন্ন পরীক্ষার আগে বা ধরেন যে রিলেশনশিপ, বাবা মায়ের সাথে অসুবিধা, বিভিন্ন ইস্যুগুলো নিয়ে স্টুডেন্টসরা আসে, তখন কিন্তু এই যে প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি, এই দুটা জিনিসের বেশ তালঘোল পাকিয়ে যায়। সো একটু ছোট্ট করে যদি একদম একটু ফাইন লাইন করতে চাই বা মোটা দাগে যদি বলতে চাই, যে অস্থিরতা বিষয়টা কিন্তু আমাদের সচরাচর হয় বিভিন্ন কারণে, এবং সেটা অনেক দিন ধরে চলতে থাকে। আবার আমরা একটা সিচুয়েশনে নিজেকে নিজের ব্যবস্থাপনা করি বা নিজের মানসিক চাপটাকে কমিয়ে আনতে সক্ষম হই। আর প্যানিক অ্যাটাকের জায়গাটায় যেটা হয় যে 5 থেকে 10 মিনিটের মধ্যে তাৎক্ষণিকভাবে এত বেশি অস্থিরতা, এত বেশি খারাপ লাগা কাজ করে এবং আমি মরে যাচ্ছি, পুরো পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নেই, এ ধরনের চিন্তাগুলো খুব মাথায় চলে আসে। এবং এটা আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা দীর্ঘশ্বাস ফেলছি, অনেক সময় হাই তুলছি, অক্সিজেনের সার্কুলেশন হয়তো ঠিক মতো হচ্ছে না। কিন্তু যখন প্যানিক অ্যাটাকের প্রবলেমটা থাকে, তখন আমরা এই লক্ষণগুলোকেই ধরে নিচ্ছি, আমি এখন দম আটকে মারা যাব, আমি এখন, মানে এই লক্ষণগুলোকে আমরা তখন অনেক বাড়িয়ে ভাবছি। তো এটা আসলে মনেই হচ্ছে, ভাবছিও না, মানে মানে বাড়তি আকারই হচ্ছে হচ্ছে। এবং এটার হয়তো যে কোনো, যেমন অ্যাংজাইটির ক্ষেত্রে বা অস্থিরতার ক্ষেত্রে, উদ্বেগের ক্ষেত্রে কোনো ট্রিগার হয়তো লাগে, যে হ্যাঁ আমার এখন পরীক্ষা,
আমার হয়তো একটা ভাইবা, বা আমার আমার ছেলেটা বাইরে আছে এখনো ফেরেনি। কিন্তু প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যে সব সময় কোনো সূত্র থাকতে হবে, কোনো আগের ঘটনা থাকতে হবে সেটা না, যে হঠাৎ করেই হচ্ছে। এবং এটার সাথে খুব বেশি যেটার কানেকশন বিজ্ঞানীরা বলেছেন বা যারা গবেষণা করছেন তারা বলছেন যে অনেক সময় কিছু শারীরিক কারণ, যেমন আমাদের ব্রেনের, যদি একদম সহজ ভাষায় বলি, যে ব্রেন অনেকগুলো কানেক্টেড হয়ে তো নিউরাল কানেকশনের মাধ্যমে আমরা পৃথিবীকে বুঝি। তো আমাদের সেরোটোনিন, ডোপামিন, এই জায়গাগুলো হচ্ছে ব্রেনের কানেকশন যদি ধরি, নিউরো ট্রান্সমিটার যেটাকে বলা হয়। তো সেখানে যদি কার্যকারিতার একটা আপস অ্যান্ড ডাউনস হয়, যদি ঠিকভাবে না কাজ করে, এটা একটা মানে বায়োলজিক্যাল রিজন, বা যদি বলি যে মানে তুমি চিকিৎসা বলতে চাচ্ছো এই বিজ্ঞানে হরমোনগুলো যখন কমে যাচ্ছে, বা যখন ঠিকভাবে যে Balance কাজটার হচ্ছে জন্য না। বডি আমাকে যেভাবে হেল্প করার কথা সেভাবে হেল্প করতে পারছে না আমার এই চিন্তাগুলোর জন্য। তো এই প্যানিক অ্যাটাকে যেটা হয়, এই শারীরিক লক্ষণগুলো কিন্তু হতে থাকে, সত্যি কথা। কিন্তু সেটাকে সাইকোলজিক্যালি, মনোবৈজ্ঞানিকভাবে আমি কিভাবে ব্যাখ্যা করছি, সেটা অ্যাংজাইটি হবে নাকি তখন প্যানিক অ্যাটাক হবে, সেটা সিদ্ধান্ত নেয়। যেমন আমি যদি অনেক বেশি শৈশবে অনেক ট্রমা থাকে, যে খুব অ্যাবিউজের মধ্য দিয়ে, যে শারীরিক মারধর, বা অনেক সময় দেখা যায় গালিগালাজ, বা এক একটা পরিবার এক এক রকম। সো যদি বা কোনো সেক্সুয়াল অ্যাবিউজ যদি বাবা থাকে, মার মধ্যে অশান্তি যদি অশান্তি, দেখে, সো তখন কি আমরা নিজেদের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এবং সেই ধারণাটা নিয়েই আমরা বড় হই যে আমি পারছি না, আমি পারবো না। এবং তখন এই ধরনের শারীরিক লক্ষণ দেখা দিলে আমরা ভাবি যে আমি মারা যাচ্ছি এবং এটাই শেষ, কারণ আমি পারছি না, আমি আর পারবো না। সো এটা একটু মানে এটা যদি বারবার হতে থাকে, তখন একটু আমাদের কনসার্ন হওয়াটা বা সচেতন হওয়াটা জরুরি। তখন মনোবৈজ্ঞানিক সেবা, অনেক সময় বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা, সাইকোথেরাপি, এই জায়গাগুলো খুবই জরুরি তখন, যে এটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আবার চলে যায় 20 থেকে 30 মিনিটের মধ্যে, বিষয়টা একদমই স্বাভাবিক হয়ে যায় আবার। সো আমরা অনেক সময় হয়তো জোর দেই না বিষয়টিকে, বা এটা তো হচ্ছে আবার চলে যাচ্ছে, কিন্তু এটা মনোযোগ দেয়াটা বা আমলে মানে নেওয়াটা খুব আজকের জরুরি। আলোচনার বিষয়বস্তুতে এটাও আছে যে চিকিৎসাটা, আমি বোধহয় বলতে ভুলে গেছি, যে চিকিৎসাটা কেমন হবে হতে হবে এটার জন্য। তো সেই বিষয়টাতেও আসবো আমরা। আমি একটু রফির কাছ থেকেও শুনে আসি কিছুটা। আপু যেটা বললেন আর কি, সেটার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে যখন ফিজিক্যাল সিমটমগুলো অনেক বেশি হয় বা সেন্সেশনগুলোতে আমরা হাইপার ফোকাসড হয়ে যাই, যে আমার হয়তো বুক ধড়ফড় করছে অথবা কোথাও একটু অস্বস্তি হচ্ছে, তখন আমাদের ব্রেইনের অ্যামিগডালা হচ্ছে একটা আর কি ফলস অ্যালার্ম দেয়। অ্যামিগডালাটা একটু যদি আমাদের ব্রেইনের বুঝিয়ে বলো। এমন একটা অংশ যেখানে ফ্লাইট অ্যান্ড আর কি ফাইট রেসপন্সের জন্য আর কি ওটা কাজ করে আর কি, যে আমরা কিভাবে রেসপন্স করব, কিভাবে আর কি ওইটাতে প্রতিক্রিয়া দেখাবো। সো যখন মানে যখন আমরা কিছু নিয়ে ভয় পাবো তখন প্রতিক্রিয়াটা কেমন হবে, সো সেই জায়গাটায় হচ্ছে সে তখন আর কি যখন এরকম কোনো হাইপার সেন্সিটিভ আর কি কোনো কিছুতে এক্সপোজড হয়, তখন হয়তো এটা বুকে ব্যথা, হয়তো এটা কোথাও আর কি একটু অস্বস্তি হচ্ছে, তখন সে হচ্ছে মনে করে যে এখানে থ্রেট আছে বা এখানে ইয়ে আছে। সো তখনই সে হচ্ছে আর কি একটা ফলস অ্যালার্ম তৈরি করে যে ইউ আর ইন ডেঞ্জার। সো সে তখন ওই একবার যখন মানে অ্যামিগডালাটা অ্যালার্ম দিতে থাকে। যখন ওইখানে একটা অ্যালার্ম তৈরি হয়, তখন দেখা যায় কি যে অন্যান্য সিস্টেমও ওখানে হচ্ছে আরো ট্রিগার্ড হতে শুরু করে, যেটা আপু বললেন যে অন্যান্য নিউরোট্রান্সমিটারগুলো, অন্যান্য কেমিক্যালগুলো রিলিজ করতে শুরু করে। যেমন একটা ইয়েতে লোকাস সেলুলাস নামে একটা অংশ আছে, সেখানে এমন কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করে যেটা হচ্ছে আমাদের হচ্ছে সাফোকেশন অ্যালার্ম সিস্টেম। নিউরোট্রান্সমিটারটা তো দর্শক বুঝবেন না, তুমি যদি একটু সহজ করে বলো যে ব্রেইনের যে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়, হ্যাঁ, সেই কেমিক্যালগুলোর মধ্যে কিছু আর কি কিছু কেমিক্যাল আর কি রেসপন্সিবল, যেখানে ওরা হচ্ছে আমাদেরকে একটা সিগন্যাল দেয়, সেটা হচ্ছে সাফোকেশন অ্যালার্ম আর কি সিগন্যাল বা সিস্টেম। তো সেখানে দেখা যাচ্ছে যে ও হচ্ছে আর কি মনে করে দম বন্ধ হয়ে আসতেছে, ও শ্বাস নিতে পারছে না। সো এই বিষয়গুলো আরো ইন্টেন্সিফাই হয়। সো ওখানে হচ্ছে ব্রেইনের কার্যক্রম।
আর এইদিকে যেটা হয় যে ফিজিক্যালি মানুষ যখন নর্মালি যেটা এক্সপিরিয়েন্স করে, আমরা কাজ করতে গিয়ে দেখেছি ক্লায়েন্টদের সাথে বা এদের সাথে একাধিকবার ইমার্জেন্সিতে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে বা ইয়ে করছে, কিন্তু ডক্টর পুরো চেক করে বলছে যে না, আপনার কোনো বায়োলজিক্যাল কোনো মেজর কোনো অসুবিধা নাই। সো সেটা মূলত থাকে হচ্ছে তাদের এই প্যানিক অ্যাটাকের কারণেই, কারণ তারা ওইটাকে ডিফারেন্সিয়েট করতে পারে না যে এটাকে অ্যাকচুয়ালি তার বডি বা বায়োলজিক্যাল কোনো সমস্যা নাকি এটা প্যানিক অ্যাটাক। যেহেতু প্যানিক অ্যাটাক সম্পর্কে আমাদের ধারণাটা খুব কম, আরেকটা হচ্ছে ভয়, যেহেতু মিসকনসেপশন অনেক বেশি। প্যানিক শব্দটা যদি বাংলায় বলো। আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, প্রচণ্ড আতঙ্কিত অনুভব করা, যাতে হচ্ছে, এবং সেখানে যে কোনো কারণ থাকতে হবে। আপু যেটা বললেন যে অন্য এংজাইটিতে যেমন আমাদের ট্রিগার থাকে, এখানে কোনো ট্রিগার নাও থাকতে পারে। ট্রিগার কাকে বলে? যেটা হচ্ছে আর কি তাকে ওই অনুভূতিটার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে এমন কোনো রেলেভেন্ট কোনো পরিস্থিতি বা আগের কোনো অভিজ্ঞতা, যেটা হয়তো এখন পুরোপুরি হচ্ছে না, কিন্তু ওটা সম্পর্কিত কোনো কালার, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো আচরণ, কোনো পরিবেশ, যে কোনো কিছু একটা মানুষকে ট্রিগার করতে পারে। সো প্যানিক অ্যাটাকে হয়তো সেই ট্রিগারটা না থাকলেও সে ওই ফলস অ্যালার্মটা পেতে পারে অথবা ফিল করতে পারে, যেটা তার বডি ওইভাবে হচ্ছে রেসপন্স করতে শুরু করে। তো সেটা স্থায়িত্বটাও আর কি বিভিন্ন আর কি গবেষণায় আমরা দেখেছি, যেটা যে 10 to 20 মিনিটস, অধিকাংশ 10 মিনিটসের মধ্যেই আর কি এটা চলে আসে বা নেমে আসে। কিন্তু এই সময়টাতেই হচ্ছে সে হয়তো অনেক সময় ক্লিয়ারলি চিন্তা করতে পারে না পরিষ্কারভাবে যে তার কি করা উচিত, কিভাবে এটা ম্যানেজ করা উচিত। এই কারণে ভয়টা আরও বেশি বেড়ে যায় আর কি। সো এটা মোটামুটি প্রত্যেকের জীবনেই আর কি লাইফ টাইমে আমরা আর কি একবার না একবার ঘটে। এমনকি WHO এর ডাটা মতেই অন্তত 28% মানুষ জীবনে একবার না একবার হচ্ছে প্যানিক অ্যাটাক এক্সপিরিয়েন্স করেছে। আর সারা বিশ্বে হয়তো 4.7% মানুষ আছে যারা প্যানিক ডিসঅর্ডারে হয়তো ভুগছে আর কি, বা এটা তাদের ইয়েতে আছে। সো আমাদের চারপাশে অডিয়েন্স যারা শুনছেন তাদেরকে যদি আমরা বলতে চাই, যদি আপনাদের কারো মাঝে এরকমটা ঘটে, তার মানে এটা এমন না, এটা কোনো মরণঘাতী রোগ না, এটা কোনো আর কি আমাদেরকে ড্যামেজ করবে পার্মানেন্ট এরকম কোনো রোগ না। সো আপনারা যদি এটা নোটিস আর কি সিমটমগুলো নোটিস করতে পারেন, আমরা যা ডিসকাস করছি, তখন অবশ্যই আর কি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে, যেটা ট্রিটমেন্ট এবং অন্যান্য ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলব, সেগুলো ফলো করলে অবশ্যই আপনারা সেটা ম্যানেজ করতে পারবেন। সেটাই, মানে হ্যাঁ, তুমি যেটা শেষ কথাটা যেটা বললে যে এটার দ্বারা কেউ মৃত্যুবরণ করে না, মানে এটা তো আমাদের তখন তো সবারই মনে হতে থাকে এই বোধহয় আমি সত্যিই মারা যাব, কিন্তু আসলে প্যানিক অ্যাটাকে কেউ মারা যায়নি, এটাই তথ্য তাই বলছে। কিন্তু যে এটা ভেতর দিয়ে যাচ্ছে তার কিন্তু সত্যিই মনে হয় যে এক্ষুনি সে মারা যাবে। সে যে বলছে এই কথাটাকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই, কারণ ওর কিন্তু তাই মনে হচ্ছে, এটা ওই মানুষটার বাস্তবতা। তাই না? আমরা অনেক সময় বলি না যে এটা তো মারা যাবে না, তুমি তো মারা যাওনি, এই তো তুমি তো বলছিলে তুমি মারা যাবে, এই তো তুমি বেঁচে আছো, কিন্তু ওর কিন্তু মনে হচ্ছিল। ওর মনে হওয়াটা, ওর যে ফিলিংটা, অনুভূতিটা, এটাকে শ্রদ্ধা করা উচিত এবং এটাকে গুরুত্ব দেওয়া উচিত। ওর জন্য এটা কিন্তু আসলেই মনে হয়, ওরকমই মনে হয় যে আসলে ও মারা যাচ্ছে, মানে একেবারেই মৃত্যুর কাছাকাছি থেকে ফেরত আসার যে মানে ব্যাপারটা হয়, ঠিক ওরকমই মনে হতে থাকে আর কি। হ্যাঁ, তো আয়শা যদি আরেকটু অ্যাড করো। একটা জায়গা খুব সুন্দর করে রাফি অ্যাড করলে, যে অ্যামিগডালার জায়গাটা, ওটা হচ্ছে আমাদের আবেগের যে কাজগুলো হয় ব্রেনে, সেই অংশটা। এবং দেখা যায় যে তখন সবচেয়ে বেশি কাজ করে ভয়, এবং এই ভয়টা যে প্যানিকের বাংলাই তো ভয়, প্রচন্ড ভয়। এবং এই ভয়টা কিন্তু অনেক সময় দুঃখ থেকেও আসতে পারে, যেটা আমরা অনেক দিন ধরে কোনো ইমোশন হয়তো আমি বলছি না যে আমার কষ্ট লাগছে, আমি ডিপ্রেসড, আমি বিষণ্ণতা অনুভব করছি, সেটা জমতে জমতে একটা টাইমে আমাদের ফিজিক্যাল সেন্সেশন হয়, এই যে যেমন দম আটকে যাওয়া, বুক ধরফর করা, এবং সেটা যখন অনেক কষ্টদায়ক হয়, আমাদের কিন্তু পরবর্তীতেও এমন হবে, এরকম একটা ভয় থেকেও কিন্তু প্যানিক অ্যাটাক বা এই যে ভীতিটা তৈরি হয়। তো অনেক সময় আবার এটা কিন্তু দেখেও আমরা শিখি, যে আমার পরিবারে কারো ছিল, তো একবার হয়তো এমনি কোনো কারণে আমার হয়তো মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছি না, তখন হয়তো সে ধরে নেয় যেহেতু ওর ছিল আমারও আছে। সো অনেক মনোসামাজিক কারণগুলো কিন্তু এটার সাথে অনেক বেশি সংযুক্ত। সব কিছুই কিন্তু আমার এই প্যানিক অ্যাটাক বা এই ভীতির জন্য হচ্ছে তা না। এটা অনেক সময় হয়তো যা শুধুই একটা শারীরিক একটা রিয়াকশন হতে পারে, বাট যখন হচ্ছে এটা ডিসঅর্ডার পর্যায়ে চলে যাচ্ছে, বা এটা যখন আমার একদম বিশ্বাস, যেটা যেহেতু আমরা
বিভিন্ন therapy- ডিসঅর্ডারটা একটু যদি বাংলায় বুঝিয়ে বলো। মানে মানসিক রোগ হিসেবে, যেমন প্যানিক অ্যাটাক কিন্তু যখন হচ্ছে তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে সেটাকে মানসিক রোগ বলা হচ্ছে না, বাট যখন এটা বারবার হচ্ছে এবং সেটা আমার দৈনন্দিন জীবনে অসুবিধা করছে, অন্য কোনো কাজ আমি করতে পারছি না, তখন কিন্তু সেই বিষয়টি নিয়ে চিকিৎসায় অবশ্যই যেতে হবে। হ্যাঁ, এটা হয়তো আমাদের মরণ বা মৃত্যু ঘটায় না, অ্যাট দ্য সেম টাইম একদমই কিন্তু আমরা যেহেতু যে মানুষটা ফিল করছে সে শারীরিকভাবে মানসিকভাবে অনুভব করে পুরো বিষয়টা, তার জন্য চরম সত্য মনে হয়। এবং একবার যখন কেউ এই বিষয়টির মধ্য দিয়ে যায় সে হচ্ছে মানে একটা মেন্টাল অ্যালার্ম কাজ করে যে আবার মনে হয় এটা হবে, আবার মনে হয় এটা হবে, এবং সেটা দিয়ে কিন্তু আবারও হচ্ছে। হ্যাঁ, সো এইসব ক্ষেত্রে মানে আমাদের যখন এরকম হবে অনেক সময় ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে বলা হয়, বাট তখন আমরা একটু সচেতন থাকব ডিপ ব্রিদিংয়ের চেয়ে, মানে একদম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেটা না করে ছোট ছোট মানে Slow আমার breathing. বডির সাথেও আমরা একটু কানেক্টেড থাকব। এবং একটা জায়গা যেটা আমি রিসার্চে পড়ছিলাম যে পরবর্তী সময়ে যে 20 থেকে 30 মিনিট যে আমার ভয়ের যে অ্যাটাক পিরিয়ডটা গেল, তারপরে একটু রাইট ডাউন করা কি হয়েছিল, আমার মাথায় ওই সময়ে কি চিন্তা এসেছিল, এখন তো আমি নিরাপদে আছি। এবং রাতে যখন ঘুমের মাঝখানে হয়তো অনেক সময়, হ্যাঁ, তখন তো ওগুলো লেখার সময় পাবে না, তখন তো লিখতে ইচ্ছে করবে না, লিখতে পারবেও না। সো এটা মানে প্রথম দিকে আমরা করতে পারবো সেটাও না, এটা কিন্তু ব্রেইনও বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করে। যে ধরেন আমি ভয় পাচ্ছি, ভয় পেলে আমি চিৎকার করি, ব্রেন এটাই জানে, তো ও কিন্তু সরাসরি এটাই আমাকে বলবে চিৎকার করো তুমি ভয় পাচ্ছ। বাট আমি যখন প্রতিনিয়ত একটু ডিফারেন্টলি ভিন্নভাবে ভয়ের প্রতিক্রিয়া দিতে শুরু করব, তখন কিন্তু ও আবার নতুন একটা নেটওয়ার্ক তৈরি করে নেবে। ব্রেন ইজ ভেরি ফ্লেক্সিবল। আমি যা নমনীয়, অনেক নমনীয়, আমি ওকে যে যে তরল বলে না যে পানি যে পাত্রে রাখে ওই পাত্রের আকার ধারণ করে, তো আমাদের মস্তিষ্কটাও কিন্তু সেরকমই। আমি যেভাবে আমার চিন্তা আমার আবেগকে দিয়ে ব্রেনকে সিগন্যাল দিব, ও কিন্তু সেভাবে কাজ করতে শিখে যাবে। হ্যাঁ, বাট এটা একটু সময় লাগে। এই জন্য বলা হয় যে কোনো সাইকোথেরাপিউটিক টেকনিক বা যে কোনো প্র্যাকটিস সেটা যেন অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস অ্যাটলিস্ট আমরা একটু নিয়মিত কন্টিনিউ যেন করি। হ্যাঁ, সো নিয়মিত করাটা অনেক বেশি জরুরি। ওটাই মানে যে প্যানিক অ্যাটাক, হ্যাঁ শব্দটাই অনেক প্যানিক, শুনলেও একটু ভয় ভয় লাগে, কিন্তু এটা আমরা সচেতন হয়ে ব্যবস্থাপনা নিলে, রেগুলার সাইকোথেরাপিউটিক সাপোর্ট, মেডিকেশন প্রয়োজন হলে মেডিকেশনে গেলে কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব। মানে কখন মানুষ মানে বুঝবে যে ওষুধও লাগবে, শুধু সাইকোথেরাপি বা কাউন্সেলিং দিয়ে হবে না, কোন সময় বুঝবে যে ওষুধেরও প্রয়োজন হবে? এটা প্রথমত যেটা যে প্রথম জায়গায় একটু একজন মনোবৈজ্ঞানিক যে সেবা বা সাইকোথেরাপি সেটার থ্রু এক্সপ্লোর করা সিচুয়েশনটাকে, এটা কতবার হচ্ছে। অনেকে তো প্রথমেই Psychiatrist মনোরোগ বিশেষজ্ঞের কাছে চলে যান, তো সেখানে তারা তো ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করেন। তো অনেক সময় হয় কি যে ওই যে আসলে কোন রিজনটাই হচ্ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি আমার অনুকরণীয় কোনো আচরণ হয় যে আমি কারোটা দেখে আমি এটা অনুভব করছি, তখন কিন্তু সাইকোথেরাপিউটিক জায়গাটা থেকে সাপোর্টটা নিলে সেই জায়গাটা অনেক হেল্পফুল হয়। এখন আমরা অনেক সময় আসলে সাইকিয়াট্রিক সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্টের মধ্যে পার্থক্যটা বুঝি না। সো আসলে কখন হবে এটা একটু তখন জানা বিষয়টা নিয়ে, কারণ আমাদের যে কোনো মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি বা ক্রাইসিস যেটাই তৈরি হয়, সচেতনতাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে আমি নিজে একটু জানা, কারোর সাথে একটু কথা বলা, এবং এখন অনেক ম্যাটেরিয়াল আছে যে কোন টাইমে কি করতে হবে, সেই জায়গাটা আবার ভুলও গাইড হই আমরা, যে অনেক সময় হচ্ছে গুগল দেখে ওষুধ খেয়ে নিচ্ছি, সো সেটাও আমরা করব না। এবং ওষুধ একবার খাওয়া শুরু করলে আর ওটা ছাড়ছি না। আবার দেখা যায় একটু ভালো লাগছে তখন ছেড়ে দিচ্ছি, আবার খারাপ লাগলো আবার খাচ্ছি, মানে আমরা নিজেরাই অনেক সময় ডাক্তার হয়ে যাই। অনেক সময় ওষুধের ডোজ ডাক্তার যেটা দিয়েছেন ওটা থেকে একটু কম খাচ্ছি, এখন তো একটু ভালো আছি একটু কম করে খাই, তাই না? ডাক্তারের পরামর্শ ছাড়াও কিন্তু আমরা অনেক ডাক্তারই নিজের সাথে করে ফেলি। সেই জায়গাটাও চিন্তার বিষয়, অনেক চিন্তার বিষয়। সাইকিয়াট্রিক অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্টটা আসলে এই যে মনোবৈজ্ঞানিক এবং মনোচিকিৎসা,
এই বিষয়টা এখনো আমরা আসলে এত পরিষ্কার সচেতন না। না, পরিষ্কারও না। সো যে যেখানেই যাচ্ছি একটু জেনে যদি যাই, বা যারা জানে এই ফিল্ডে আছে, এখন বিভিন্ন অনলাইন নেটওয়ার্কও আছে সোর্স আছে। যেখানে আমরা ফ্রি কথা বল, টোল সেই ফ্রি অনলাইন নাম্বার আছে। নেটওয়ার্কগুলো কি ফেসবুক? ফেসবুক না, যেমন Website বিভিন্ন আছে, বিভিন্ন বিভিন্ন। যেমন কোন একটা আমাদের নেটওয়ার্কের নাম আমাকে বলতে পারবা? আমি তো জানি না আসলে। স্কয়ারেও তো আছে না, ওদের ওদের? নেটওয়ার্ক না, ওদের তো একটা সার্ভিস আছে। সার্ভিস, আচ্ছা সার্ভিসই, মানে অনলাইন অনেক সার্ভিস, টেলিকমিউনিকে মানে টেলি, support। হ্যাঁ। সো ওই সার্ভিসগুলো থ্রু একটু জানা, মানে আসলে আমি কোন জায়গা থেকে সাপোর্টটা নিব, এবং প্যানিক অ্যাটাক বা যে কোনো মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমে একটু বিষয়টা বোঝাটা জরুরি। সেক্ষেত্রে সাইকোথেরাপি দিয়ে শুরু হলে, আমি যেহেতু নিজে একজন সাইকোথেরাপিস্ট, সাইকোথেরাপি দিয়ে শুরু হলে একজন প্রফেশনালের গাইডেন্সে যদি সাইকিয়াট্রিস্ট রেফার করা হয়, তখন হয়তো গাইডেন্সটা বেটার সেটাই। যাবে আমার দিক থেকে মনে হয়। আমি যদি এটার সাথে রাফি। একটু অ্যাড করি আর কি, আমি বিষয়টাকে দেখি এইভাবে যে প্রায়োরিটি অনুযায়ী আর কি, তার গুরুত্ব অনুযায়ী। যখন হচ্ছে অনেকেই প্যানিক অ্যাটাক বা এই ধরনের পরিস্থিতিতে তার শরীরের অবস্থা নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন, সো তখন আর কি আমি রেকমেন্ড করি যে একজন ফিজিশিয়ান বা ডক্টর যাতে হচ্ছে আমি সে- বুঝিনি কথাটা, মানে শরীরের অবস্থা বলতে যেহেতু সে অনেক শারীরিক যে সিমটমগুলো থাকে সেগুলো প্যানিক অ্যাটাকের কথাই বলছো? প্যানিক অ্যাটাক অথবা যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে আর কি আমরা যদি দেখি বা পরিস্থিতিতে, সে যেহেতু শারীরিক অবস্থা নিয়ে খুব উদ্বিগ্ন থাকে, সো প্রথমে আসলে শারীরিক অবস্থা বলতে কি মিন করছো? সেখানে তার হয়তো হার্টবিট অনেক বেশি হচ্ছে, আচ্ছা। তার হয়তো শরীর অনেক খারাপ লাগছে, তার হয়তো মাথা ঘোরাচ্ছে, আচ্ছা। যে জিনিসগুলো হয়তো আর কি প্যানিক অ্যাটাক থেকে আসতে পারে বা এংজাইটি থেকে আসতে পারে। কিন্তু যেহেতু সে তার শারীরিক অবস্থা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, সো একজন ডক্টর বা একজন ফিজিশিয়ানের আসলে একটা চেক আপ বা কোনোভাবে একটা জায়গা যদি সে পেতে পারে কনফার্মেশন যে তার আসলে কোনো শারীরিক অসুবিধা আদৌ আছে কিনা। তো একটা কথা বলি, জি ম্যাম। হয়তো একটু মানে তোমাকে বলছি না, মানে আমার কাছে অনেক মানুষই এসছে যাদের দেখেছি যে শুধু শুধু অনেক টেস্ট করিয়েছে। হ্যাঁ, তো আমরা আবার এই অনলাইন মানে প্রোগ্রাম থেকেও বলবো কিনা, কারণ হয় কি আজকাল মানে এটা তো আমাদের দেশে তো অনেক রকম প্র্যাকটিস আছে, তো জি, জি। তো হয় না যেই পরীক্ষাগুলো দরকারও নাই সেটাও কিন্তু করানো হয়েছে। তো মানুষের কিন্তু প্রচুর টাকাও খরচ হচ্ছে True। পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে। তো সেই জন্য বলছিলাম যে মানে তোমার সেন্টেন্সটা শেষ করো, বিরতির সময় হয়ে গেছে, তো সেন্টেন্সটা শেষ করো। ম্যাম, আমি জাস্ট এতটুকু ইয়ে করছি যে মানুষকে হচ্ছে যে ওই আশ্বস্তের জায়গাটা যে অন্তত একবার যদি সে জানতে পারে যে তার শারীরিক কোনো শারীরিক কোনো অসুবিধা নাই, নাই। তখন সে সাইকোথেরাপিস্ট বা একজন কাউন্সিলরের কাছে হচ্ছে সে ওপেন আপ হতে পারে এবং সেখান থেকে পরবর্তী গাইডলাইনটা সে নিতে পারে। তখন একটা জিনিস আমরা নিশ্চিত হই, যেহেতু তার কোনো শারীরিক অসুবিধা নাই, তখন এটা আগামী কিছুদিন আমরা সাইকোথেরাপি দিয়ে কাজ করলে এই সিমটমগুলো ম্যানেজমেন্টের জায়গায় চলে আসবে। একেবারে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, বিরতি থেকে ঘুরে আসি, আমাদের চট করে বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবে একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর, আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম বিরতির আগে, সেটা ছিল প্যানিক অ্যাটাক। আমরা অনেক সময় শুনি যে অনেকে হঠাৎ হঠাৎ ভীষণ ভয় পেয়ে যায় এবং কিছু উপসর্গ হয়, শারীরিক উপসর্গ হয়, যেটাতে মনে হয় যে আমি বোধহয় এক্ষুনি মারা যাব। কেউ মারা না গেলেও আসলে উপলব্ধিটা একদম খুব কাছাকাছি। তো সেই জন্য আমরা আলাপ করেছি কিছুক্ষণ আগে, আমাদের বিরতির আগে। তো আমাদের একটা ফোন এসছে বোধহয়, আমরা ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটু ওই প্যানিক অ্যাটাক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। শিওর, প্লিজ। আমি বেসিক্যালি ওই আমার একটু অ্যাজমা আছে আর কি। হুম হুম। অ্যাজমা থাকার কারণে আমি মাঝে মাঝে আমাকে আমার কাজের প্রয়োজনে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমার মাঝে মাঝে যখন মনে হয় যে আমি যখন ট্রেনে থাকি, হুম। যখন ট্রেনটা মানে এখন আমি বদ্ধ অবস্থায় আছি, তখন আমার ভিতরে একটা মানে একটু শ্বাসকষ্ট বা একটা ভয় কাজ করে। আচ্ছা। এছাড়াও আমার লিফটেও
ভয়টা কাজ করে। আচ্ছা। লিফটে যদি আমি একা থাকি তাহলে ভয়টা বেশি কাজ করে। হুম হুম। এছাড়াও আমি যেমন প্রাইভেট কারে অনেক সময় একবার দরজা বন্ধ হয়ে গেছিল, যাই হোক, হুম। ওইটা আমাকে মানে অনেক প্যানিক অ্যাটাকের একটা সিচুয়েশন আচ্ছা। ছিল। আমি লাস্টলি এই নির্বাচনের সময় আসার সময় হুম হুম। ট্রেনে যখন আমি বুঝতে পারতেছিলাম যে এখন মানে ট্রেনে যেহেতু সেই দিন অনেক ভিড় ছিল নির্বাচনের পরিধি, হ্যাঁ হ্যাঁ। আমি যখন আমার বুঝতে পারলাম যে এই সময় আমার আমি নামতে পারবো না, এই চিন্তাটা আমাকে মানে অ্যাটাক করতেছে। তারপরে আমি আমার কাছে ছিল আর কি, একটা ইনহেলার ছিল, যে আমি আমার পেশেন্ট আমি সতর্ক থাকি এবং মেনটেন করি। সরি, লাস্টের কথাগুলো একটু আস্তে হয়ে গেল, শেষের কথাগুলো আরেকবার বলা যায়? আমি মানে আমি অ্যাজমার পেশেন্ট হ্যাঁ, সেটা যেহেতু, তো এর জন্য আমি সবসময় অ্যালার্ট থাকি। অ্যালার্ট থাকি। আচ্ছা। এক্সারসাইজ বা অন্যান্য যেগুলো আছে ইনহেলার কাছে রাখি। তো আমি পরবর্তীতে আমি ইনহেলারটা দিলাম। হুম। দেওয়ার পরে আমি পরবর্তীতে ওই আমি ডাক্তার দেখালাম পিজিতে আর কি, হুম। বাংলাদেশ যেটা মেডিকেল ইউনিভার্সিটি। ওনারা আমাকে সাজেস্ট করলো আর কি, যে একটা ওই ব্যায়াম দিল, ব্যায়ামটা আমি করি এখন, ট্রাই করি, কিন্তু আমার ভিতরে ওই ভীতিটা এখনো কাজ করে, স্পেশালি বদ্ধ করে। আমি যেন আমি আমার বাসায় আছি, আমি যদি শুনতে পারি যে আমার ওই বাইরের থেকে তালা দিয়ে দিচ্ছে, তাহলে আমার শ্বাসকষ্টটা শুরু হয় বা একটা প্যানিক অ্যাটাকের সিচুয়েশন। আচ্ছা। এইটা একটা বিষয় আমার প্যানিক অ্যাটাক নিয়ে। আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে, সেটা আমার পারিবারিক বিষয়। শিওর। পারিবারিক বিষয়টা হলো যে আমার ওয়াইফ এবং আমরা দুজনই, আমরা বিয়ে করছি 2007-এ। আচ্ছা। আমার মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে আর আমার ছোট মেয়েটা ক্লাস 5-এ পড়ে। আচ্ছা। এখন আমাদের মানে দাম্পত্য জীবনে আমরা মানে ইয়েতে সুখী আছি, মানে আমাদের যে মানে আমার সে খুব কেয়ারিং করে। আমার ওয়াইফের আবার একটু ডায়াবেটিস আছে, হুম হুম। বাট সে আমার বায়োলজিক্যাল যে ডিমান্ড করা হচ্ছে, সে খুব বিভিন্ন কস অজুহাত বা 2-3 মাস মানে এরকম একটা মানে এটার প্রতি তার একটা বিরাট নেগেটিভিটি। এটা নেগেটিভিটা এমন পর্যায়ে চলে গেছে যেটা এখন 2-3 মাস পর্যন্ত সে বিভিন্ন এমনি, কিন্তু আমাদের সম্পর্ক ভালো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, সবই ঠিক আছে। এটা একটা মানে প্রবলেম যেটা আমি ফেস করতেছি, বা এটা কাউকে বলতেও পারতেছি না। সবাই জানি দূর থেকে যে আমরা ভেরি মাচ হ্যাপি ফ্যামিলি, বাট আমি আমার ওয়াইফকে এগুলো নিয়ে কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। ওনার বক্তব্যটা কি এটার ব্যাপারে? উনি কেন অনীহা প্রকাশ করছেন? উনি আসলে এখানে ফ্যামিলির বিভিন্ন কাজ মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এগুলোকে অজুহাত হিসেবে এসে সেটা তো আর দিনের বেলা হয়তো ব্যস্ত থাকছে, কিন্তু হ্যাঁ অনেক সময় এখন হয় যে এটাই সে বলে। আমি অনেক সময় বলে যে হ্যাঁ আমি হয়তো যাই আগামী সপ্তাহে, বা আগামী সপ্তাহে যখন হয় তখন যায়। সেটাকে মানে কেন যেন একটা ইগনোরেন্স বা অনীহা যায়। ওর আমার ধারণা ওর ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার টেন্ডেন্সিটা একটু বেশি আছে। ওকে, ওসিডি আছে কি? ওইটা আসলে তীব্র আছে ওরকম বলা যায় না, কিন্তু ওই মানে খুব পরিষ্কার থাকে, যেমন রাতে 2-3 বার ফ্লোরটা পরিষ্কার করে শোয়। রাতে 2-3 বার? ওই ফ্লোরটা ঝাড়ু দিয়ে তারপরে ওকে, রাতে ঘুমাবার আগে 2-3 বার ফ্লোর ঝাড়ু দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। আচ্ছা। আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা কি আর কি করছে ওর ওটার জন্য? এমনি প্রবলেমের মধ্যে একটু মানে মোটা এবং ডায়াবেটিস তার প্রবলেম আছে। না, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা তো হচ্ছে রাতে ঘুমাবার আগে 2-3 বার ঘর ঝাড়ু দিচ্ছে, আর কি করছে? মানে খুব বাথরুমের গোছানো সময় বেশি পছন্দ নিচ্ছে? করে, মানে সে বাথরুমে কি বেশিক্ষণ থাকছে? হ্যালো, বাথরুমে কি বেশিক্ষণ লাগে? হ্যাঁ বাথরুমের বাইরে অনেক সময় লাগে। আচ্ছা। আর বাসায় যে কাজের লোক আছে তাদেরকেও বলতে থাকে সবকিছু পরিষ্কার করার জন্য? হ্যাঁ অনেক সময় কাজের লোকেরাও বিরক্ত হয়, ময়লা থাকলো কিনা ওটা গাইড করে। ওরা পরিষ্কার করলে মনে হয় যে পরিষ্কার হয়নি, তখন নিজে আবার করছে। তারপরে যাওয়ার পরেও একবার অনেক সময় পরিষ্কার করে। হ্যাঁ, তারা হয়তো করে গেছে কিন্তু আবার নিজে আবার করছে, এরকম। হ্যাঁ, তো সেটাতে তো ক্লান্তও হয়ে যাচ্ছে সে।
রাত তাহলে তো ঘুম এসে যাওয়ার কথা খুব তাড়াতাড়ি, তাই তো? না, সে ঘুমায় কম, কারণ ওই আমার ওই মেয়েটা পড়াশোনা করে রাতের বেশিরভাগই ঘুমায় রাতের 1:30-2টায়, আবার আচ্ছা। ঘুম থেকে উঠে দেরিতে। আমি Okay. মাঝে মাঝে যেমন একাই সকালে হয়তো নিজে বের হয়ে যাই, হুম। কিন্তু আর ঘুমটা সকালে কাজ করলেও খুব মনের বিরুদ্ধে কাজ করে। যেন আমি যদি কোনো সময় বলি যে নাস্তাটা রেডি করে দাও, হুম। সেক্ষেত্রে সে মানে করে, কিন্তু তার মনের বিপক্ষে সে করে। ওই টাইমে সে ঘুমটা এনজয় তখন করে ওর আর কি। ঘুম খুব মানে বেশি মানে ঘুম সকালের থাকে দিকে চোখে। ঘুমটাকে এনজয় করে, সেটাই। কিন্তু রাতের দিকে ও যেমন ঘুমায় সাধারণত 1:30 থেকে 2টা। 1:30 থেকে 2টার দুইটা। সময় ঘুমাচ্ছে। হুম। ওকে। কিন্তু এই যে ওর যে শারীরিক সম্পর্কে অনীহাটা, এটা কতদিন ধরে? প্রথম দিকে তো এতটা ছিল না, এটা কত? প্রথম দিকে তো ছিল না, কিন্তু ডে বাই ডে এটা মনে হয় বাড়ছে, কিন্তু রিসেন্ট আমার মনে হয় 3 মান্থ আচ্ছা। এরকম হয়ে গেছে। কিন্তু আমি ওকে আন্ডারে পৌঁছানোর চেষ্টা করতেছি। এমনি আমাদের পারিবারিক সম্পর্ক আমাদের মানে সব দিক দিয়ে ভালো। আচ্ছা। হুম। আমাদের এমনি দুজনে কোনো দিক দিয়ে সে বোঝাপড়াতে আমাকে খুব অসুবিধা নেই? করে, মানে আমাকে ভালোবাসে, বা এই দিক দিয়ে কোনো ডেফিসিয়েন্সি নেই। আচ্ছা। ওকে। তো এটা একটা অসুবিধা লাগছে। আর একটুখানি প্যানিক অ্যাটাকটা বুঝতে চাচ্ছিলাম। আমার কাছে শুনে মনে হচ্ছিল একটা অসুস্থতাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। হ্যাঁ, তো এটা কি প্যানিক অ্যাটাক না ক্লস্ট্রোফোবিয়া? এটা কি না, এইটা হলো আমার এই ফোবিয়াটার নাম মেবি হলো আগোরাফোবিয়া। এগোরাফোবিয়াটা হচ্ছে যে বাইরে ভিড়ের মধ্যে যেতে ভয় পায় তারা। আর কিন্তু আমাকে ক্লস্ট্রোফোবিয়া আমি হচ্ছে যখন লিফট বন্ধ হয়ে গেলে, বা তখন বদ্ধ লিফটে জায়গায়। উঠলে তখন মনে হয় যে দরজাটা বন্ধ হয়ে গেলে বা গাড়ির যে দরজাটা খোলা যাচ্ছিল না, এটাকে ক্লস্ট্রোফোবিয়া বলা হয়। হ্যাঁ, তো ওই জন্য ওরা লিফটে উঠতে ভয় পায়। অ্যাগোরাফোবিয়া হচ্ছে যে অনেক ভিড়ের মধ্যে অনেক মানুষের মধ্যে তারা যেতে চায় না। না না, আমি অনেক ওটা বই রকম পাইনি, কিন্তু ফোবিয়ার অনেক। আমাকে মনে হয় যে ওই ডক্টর যাকে দেখাইছিলাম সে আগোরাফোবিয়ার কথা বলছিল, এর জন্য বললাম। হ্যাঁ, ডাক্তার আহ, বলেছেন, কিন্তু আমরা তো এগুলো নিয়ে পড়াশোনা করেছি, তো সেই জন্য ওখান থেকেই বলছি যে অনেক রকম ফোবিয়ার অনেক টাইপ আছে। সো অ্যাগোরাফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া আলাদা ধরনের ফোবিয়া। কারোর না, পানির আমার ফোবিয়া থাকে। বেসিক্যালি বদ্ধ। আমি সাইকোলজিক্যালি আমাকে যদি কখনো মনে হয় যে হ্যাঁ। আমি বদ্ধ অবস্থায় আছি, হ্যাঁ। এইটাই আমার সাথে সাথে আমার ভিতরে একটা হ্যাঁ, এটা আমার শরীর কাছে গায়ে ওঠে অথবা ক্লস্ট্রোফোবিয়ার দিকে শ্বাসকষ্ট শুরু লাগছে হয়। বেশি। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিরা হয়তো আরো কিছু প্রশ্ন করতে পারে। হ্যাঁ, আমরা তো আমি তো শুনলাম, ওরাও শুনেছে। আরো কিছু প্রশ্ন যদি ওদের থাকে ওদের কাছে একটু যাচ্ছি। তোমাদের প্রশ্ন ঠিক থাকলে আছে। করো। আপনার বয়স কত? আমার বয়স হলো 47। 47। আপনার ওয়াইফের? আমার ওয়াইফের 40+ মনে হবে। 40+। আপনি বলছিলেন যে পিজি হসপিটাল থেকে একটা ব্যায়ামের কথা বলেছে। কি ব্যায়াম একটু কি শেয়ার করা ব্যায়ামটা যায়? হলো ওই শ্বাসের ব্যায়ামটা, যে ডিপ মানে ব্রিথিং। শ্বাসটা টাইনে নিয়ে 5 সেকেন্ড রাখা, তারপর ধরে Okay. রাখা, তারপর ছেড়ে দেওয়া, এই ব্যায়ামটাই দিচ্ছি। ওকে। আর আপনার যে ওয়াইফের ডায়াবেটিসের কথা বললেন, বা ওনার শরীর ওয়েট গেইন বা ওজন যেটা বললেন, আম, এটা ডায়াবেটিসটা ওনার কতদিনের? ডায়াবেটিসটা অনেক দিন, কিন্তু আমি ডায়াবেটিসটা হলে সে মানতে চায় না। মানে বড় সমস্যাটা হচ্ছে আমি তাকে বোঝাই যে এটা একটা ডিসিপ্লিন লাইফ করতে হয়, এটা একটা রেঞ্জে রাখতে হয়, খাওয়া দাওয়া, একটু হাঁটা, এগুলো কিন্তু ওই ডিসিপ্লিনটা মানে না আর কি, ডায়াবেটিসের নিয়মটা মানে না। আচ্ছা। যার ফলে তার ওয়েটটা একটু মানে বাড়ছে, কিন্তু ডায়াবেটিসটা প্রায় অ্যারাউন্ড 4-5-6 বছর হবে। আচ্ছা, উনি কি ইনসুলিন নেন নাকি ওষুধ খাচ্ছেন? না, ইনসুলিনও নেয় না, ওষুধ খায় আর কি। ইনসুলিন দেয়া হয়েছে কি ডাক্তারের দিক থেকে? ইনসুলিন একবার নিচ্ছিল, ইনসুলিন নেওয়ার পরে তার মানে খারাপ লাগছে দেখে সে ইনসুলিনটা ইউজ করে না, সে আচ্ছা। ওষুধ খায়। ওকে। এবং যেটা বললেন যে লাস্ট 3 মান্থস, মানে 3 মাস, এই যে শারীরিক সম্পর্কের জায়গাটা বা ইন্টিমেট বিষয়টি একদমই অনেক বেশি অনিয়মিত, তাই কি বলছিলেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। রফি প্রশ্ন আছে? আমি শুধু একটু জানতে চাই যে আপনার যে ফোবিয়াটার কথা বলছিলেন, ক্লস্ট্রোফোবিয়া, সো সেটা কতদিন ধরে নোটিস করছেন আসলে? এইটা আমি প্রথম টের পাইছি হলো গত ওই জানুয়ারি মাসে। মানে আমার প্রাইভেট গাড়িটা যখন ওই দরজাটা বন্ধ হয়েছিল, তখন আমার মনে হলো যে আমি প্যানিক অ্যাটাকের মতো একটা সিচুয়েশন। আমার মনে হলো যে আমি খুব একটা এই অবস্থায় আছি, তাহলে খুব তাড়াতাড়ি যা হোক, তারপরে 3-4 মিনিটের মধ্যে দরজাটা খোলা সম্ভব হয়েছিল।
ওইটা আমার জীবনে প্রথম আমার কাছে মনে হয় যে একটা প্যানিক অ্যাটাক। আর দ্বিতীয়টা হয়েছিল আমার ট্রেনে, যখন নির্বাচনের সময় আচ্ছা আমি বাড়ি আসছিলাম আর কি ট্রেনে। এই দুইটার সময় আমার জীবনে মানে সবচেয়ে বেশি হয়েছে। আর একবার লিফটে আইতে বসছিলাম, ওইটা প্রথম হওয়ার পরে আমি আমার বডিটা পুরোটা চেক আপ করাই। চেক আচ্ছা। আপ করার পরে আমার ইয়েতে বললো যে আপনার অ্যাজমা। এবং এই 3টা ঘটনাই হচ্ছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত, তাই না? জি জি, আমার প্রথম জানুয়ারিতে একবার, আর ইয়েতে দুইবার। এটি দুইবার আর কি বেশি ভয় পেয়েছি। হলো ওই নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসে মেবি, ওকে আর এর আগে ওই জানুয়ারি মাসে। ওকে ওকে। আর এমনিতে আপনার সম্পর্কে আরেকটু বলবেন যে আর কি আপনার ভাই বোন আছেন, বা আপনি ফ্যামিলিতে কত নাম্বার সন্তান? আমি আমার ফ্যামিলিতে হলো দ্বিতীয় দ্বিতীয়। দ্বিতীয়। আমার বড় ভাই আছে একজন, দুটো বোন। আচ্ছা। আর আপনার আগে কখনো আর কি কোনো রকমের মেন্টাল হেলথের হিস্ট্রি আছে, যে আপনি আগে কখনো মানসিকভাবে কোনো কিছু নিয়ে বিপর্যস্ত ছিলেন, ডিপ্রেসড বা অন্য কোনো বিষয় নিয়ে স্ট্রাগল করেছেন? মেন্টালি আসলে অতই নাই। মেন্টালি যে একটা হয়তো জীবনে স্টুডেন্ট লাইফ হয়তো একটু মেন্টালি একটু অনেক সময় ছিলাম, কিন্তু ওইভাবে মানে মানসিকভাবে তীব্র মানে ক্ষতি হয়েছে এরকম কোনো ইয়েতে আমি করি নাই। ওকে। আর বর্তমানে এখন যেই সময়টা পার করছেন, এই ভয়টা এবং ওয়াইফের সাথে রিলেশনশিপ ছাড়া আপনার প্রফেশনাল লাইফ, সন্তানদের সাথে আপনার সম্পর্ক, সেই বিষয়গুলো কিরকম যাচ্ছে? হ্যালো, আমি কথাটা বুঝতে পারিনি। একটু জোরে। জি, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই ভয়ের বিষয়টি বাদে এবং ওয়াইফের সাথে সম্পর্ক ইস্যুটা বাদ দিলে আপনার বর্তমানে প্রফেশনাল লাইফ এবং সন্তানদের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো কিরকম যাচ্ছে আপনার কাছে? আমি আসলে আমার এটা আমার পারিবারিক সম্পর্ক, সন্তানদের সাথে সম্পর্ক, এটা আমার খুবই ভালো। আমি বলবো আমাদের মানে পারিবারিক এটা মানে বন্ডিংটা ভালো খুবই। এই দিক দিয়ে কোনো সমস্যা নেই আমাদের, আমার সন্তানদের সাথে। এবং আমার ওয়াইফও পাশে আছে অনুষ্ঠানটা দেখতে। উনি পাশে আছেন? জি 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 আছে। পাশে বসে আছেন? জি আছে। ও কি কিছু বলতে চায় আমাদেরকে? আমি একটু হ্যাঁ ডিসকমফোর্ট ফিল করতেছে, তারপরে না ঠিক আছে, না জোর করার কোনো দরকার নেই। একটু একটু বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকক্ষণ ধরে হাজবেন্ডের কথা শুনছিলাম। হাজবেন্ডের তো বলছে যে শরীরটাও ভালো থাকে না, মনটাও একটু খারাপ থাকে। কিছু কি যোগ করার আছে? কিছু আমাদেরকে কিছু বললে যেটা আমাদের সুবিধা হবে বুঝতে ব্যাপারটা। হাজবেন্ড সম্পর্কে কোনো কিছু কোনো অবজারভেশন, কোনো পর্যবেক্ষণ আমাদেরকে বলতে চাও? আমি আমার হাজবেন্ডের প্রতি আমার কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, একটু যে হাজবেন্ড বলছিলেন যে ঘরটাকে একটু ঝাড়ু দিতে হয়, বারবার পরিষ্কার করতে হয়, ওই ব্যাপারটা নিয়ে কিছু বলার আছে কি? উনি কি ঠিক বলছেন? আসলে এটা হচ্ছে আমার একটা মানে অভ্যাস বলতে পারেন, যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। এটা ওর কাছে এটা বিরক্ত মনে হয় যে আমি মানে ওভার পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু ময়লা দেখলে আমি একটু ঝাড়ু দেই। এটা কিন্তু আমি মাস্টার্স করা, আমার কিন্তু এটা দোষ মনে হয় না, কিন্তু ওর কাছে এটা দোষ মনে হচ্ছে যে এটা নাকি আমার ওভার করা হচ্ছে। আচ্ছা, কিন্তু এটা আসলে স্বাভাবিক সেন্সে আমি ঘরটা পরিষ্কার করতে পছন্দ করি। মানে যেটা হাজবেন্ড বলছিলেন যে হাজবেন্ড যখন শুয়ে পড়েন তখন জি। ঘরটা আবার ঝাড়ু দেওয়া হয়, তো সেই শোয়ার পরেও কি মানে শোয়ার সময়ও কি মনে হয় ঘরটা আবার পরিষ্কার করা দরকার, যেহেতু শোয়ার সময়? ও যেটা ফিল করে মানে যেমন রাতে আমরা খাবার টাবার খাই, খাবার শেষে আমি যখন ঘুমাতে যাব হ্যাঁ। তখন আমি একটু মানে থালা বাসন ধুয়ে আমি একটু ঘরটা ফ্রেশ করে তারপরে ঘুমাতে যাই। দেখা যায় তখন ও শুয়ে পড়ছে বা আমি এসি রুমে যাচ্ছি, একটু ফ্যানটা বন্ধ করতেছি, ও তখন একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কেন আমি করতেছি। এটাই আসলে ওর প্রবলেম। হ্যাঁ, কিন্তু হাজবেন্ড যে একটু স্ত্রীকে পাশে চাচ্ছেন ওই সময়টাতে, সেইটা ব্যাপারে কি কিছু বলার আছে যে ওই তার চাওয়াটা কি ঠিক আছে? মানে সে তো আবার স্ত্রীকে তখন পাশে চাইছে। আসলে
ফিজিক্যাল যেটা আপনি বুঝতে যাচ্ছেন, এটা তো আমার যেটুকু প্রয়োজন আমি করতেছি, তারপরে হয়তো দেখা যায় একটু ওভার যাচ্ছে, দেখা যায় অনেক সময় আমার শারীরিক ফিটনেসটা থাকে না, আমি একটু অসুস্থ, ডায়াবেটিসের রোগী, ভালো লাগে না, কিন্তু এটা তো মানতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা। ও হচ্ছে মানে এটা পুরুষের একটা মানে অভ্যাস বলতে পারেন। এটা কি বেশ এটাতে আমি বেশ ওর লম্বা দোষ একটা সময় বলবো ধরে না। উনি যেটা বলছিলেন যে দুই মাসও চলে যায় আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয় না, তাই কি হয় লম্বা সময় পার হয়ে যায়? আসলে এটা দেখা যায় কাজের ক্ষেত্রে হয়। আমার দুইটা মেয়ে, বড়টা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ছোটটা আচ্ছা। 5-এ পড়ে। দেখা যায় আমার মেয়েরা দুইটা একটু ভয় পায়। কেন? ও যেমন আপনাকে ফ্রি ভাবে বলছে, আমি আপনাকে ফ্রি ভাবে বলি। হ্যাঁ হ্যাঁ, আমার please। দুইটা মেয়ে খুব ভয় পায়, একা থাকতে পারে না। যার কারণে দেখা যায় আমরা 4 জন একসাথেই থাকি, সারাদিন পরিশ্রম করি, আমি ঘুমায় যাই, ও ঘুমায় যায়। আমার বড় মেয়ে 3টা-4টা পর্যন্ত পড়ে রাত। দেখা যায় ওর সাথে সজাগ থাকি, ও যখন ঘুমায় যায় আমিও ঘুমায় যাই। এখন একটা বড় মেয়ে ও যখন ঘুমায় পড়ে, তখন তো দেখা যায় আমরা দুইজন এই রুমে আসতে পারি না। আচ্ছা, কেন এটা ভয় একটা পায়? লজ্জার মানে ব্যাপার। ভয় পাওয়ার এই কি নিয়ে জি। ভয় পায়? কিসের ভয় বলছে ওরা? ওই মানে রাত জাগে পড়ে তো, মানে একা থাকতে পারে না রাতে। আমার বড় মেয়ে ছোট মেয়ে দুটোটাই দেখা যায় ওই আবার গরম পড়লে আমাদের বাসায় একটা এসি, আমরা একসাথেই 4 জন ঘুমাই। ও তখন আর কি এসি যখন শীত থাকে তখন আমরা আলাদাও ঘুমাতে পারি না, ওরা একটু ভয় পায়, একা থাকতে রাতে ভয় পায়। মানে ওরা কিসের ভয় পায়, কি হতে পারে মনে হয়? এই মানে পারিপার্শ্বিক আছে না, চোর ডাকাত, এগুলো আর কি, মানে ও রাতে একা ঘুমাতে ওরা ভয় পায়। মানে রাতে তো চোর ডাকাত তো ঘর বন্ধ করেই তো আমরা ঘুমাই, তাহলে রাতে জি জি এই ভয়টা ওরা তাহলে কাটাবে কবে, তাই না? তো ওরা তখন একটু বড় হয়েছে, এখনো যদি জি, ভয় জি। পায় তাহলে এই ভয় থেকে ওদের মুক্তিটা কখন হবে, এটা নিয়ে একটু বাবা মার তোমাদের চিন্তা হয় আমি না? আসলে আমার বড় মেয়ে বলে মা আমরা এখন ঘুমাতে পারবো, কিন্তু ছোটটা ক্লাস 5-এ পড়ে, তো ও বলতেছে যে না আমি তোমাদের সাথে ঘুমাবো। বড় মেয়ে আবার বলে মা ও তোমাদের সাথে ঘুমালে আমি একা কিভাবে ঘুমাবো। মানে দেখা যায় এইসব কারণে ওর সাথে আমার খুব একটা মানে ওই ফিজিক্যাল রিলেশনটা হয় না। কিন্তু এটা কিন্তু আমার কোনো প্রবলেম না, বা ওর প্রতি আমার কোনো অনীহা নাই, কিন্তু ও আমার প্রতি অনেক সময় একটু আপসেট হয়ে যায় যে আমি পুরুষ মানুষ, এটা আমার দরকার, এই হাবিজাবি কথাগুলো সব সময় বলে। হুম। না, এটা তো এটাই আর আমাদের কি, কিন্তু মানে বুঝে না, ও জীবনের আর কি একটা একটা মেয়েলি অংশই। যে ব্যাপার এটাও বুঝে না। কিন্তু এটাই সমস্যা। বাচ্চাগুলোকে আমরা কখন ওরা মানে ইন্ডিপেন্ডেন্ট হবে, কবে ওরা একটু নিজেদের নিজেদের সাহস নিয়ে চলতে পারবে, সেটা কি কোনো প্ল্যান আছে? আমার বড় বললাম তো, আমি বড় মেয়ে পারে। এখন বড় মেয়ের কথা হচ্ছে যদি ওর ছোট বোন থাকতে চায় তাহলে ও ওর সাথে থাকতে পারে, কিন্তু ছোট মেয়েটা এখনো আর কি ওইটা ওইভাবে আসে না। ও বলতেছে না আমি তোমার সাথে ঘুমাবো, আমি তোমার সাথে ঘুমাবো। না, কিন্তু কবে ওই ওর দেখা যায় ঘুমটা একসাথে। কবে সেটা বন্ধ হবে, সেটা হচ্ছে আমাদের কোনো প্ল্যান আছে কিনা, কারণ বাচ্চাদেরকে তো অভ্যস্ত করতে হয়। তো এটা ও তো তো ওর আমি একটা চেষ্টা জীবন করতেছি, জীবন বোঝানোর দক্ষতা। চেষ্টা করতেছি যে দেখি এটা কবে হয়ে যায়, ঠিক না, হয় আর নিজে কি। নিজে তো হবে না, তাই না? ওকে জি। ওর সাথে কথা বলা দরকার যে ও কিসের ভয় পাচ্ছে। ঘর দুয়ার সব বন্ধ আছে, বাইরে থেকে জি, হঠাৎ জি। করে তো আর কেউ ঢুকে যাবে না, তাই না? ঢুকে যাবে না। ভয়টা জি, তো জি। কাটাতে হবে ওকে, তাই না? ওটা তো জীবন, এগুলো আমাদেরকে লাইফ স্কিল বলা হয় এগুলোকে। জীবন জি, দক্ষতা অর্জন করতে হবে, শুধু তো পড়ালেখা করলে হবে না। আমাদের জীবনে চলতে গেলে অনেক রকম দক্ষতা প্রয়োজন হয়। তো ওদের জন্যই দরকার আসলে ওদের ওদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া, আত্মনির্ভরশীল হওয়াটা খুব জরুরি। তোমাদের চট করে কিছু প্রশ্ন আছে স্ত্রীর কাছে কারো? কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যদি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো খুবই ভালো একটা অভ্যাস। অ্যাট দ্য সেম টাইম মানে যদি কিছু পরিষ্কার না করে ঘুমানো, যেমন আপনি আরও একটা বিষয় বললেন যে সব থালা বাসন একদম ঠিক মতো ধুয়ে টুয়ে তারপরে আপনি শুতে যান, না, মানে তারপরে যদি ঘরটা আরেকবার একটু পরিষ্কার করেন। আরেকবার পরিষ্কার যদি না করেন সেদিন কেমন লাগে? এটা আমার কখনো হয় নাই। আমি আমার মানে সাংসারিক জীবনে আমি কখনো রাতের খাবারের প্লেট বা রাতে একটু ঘর ঝাড়ু না দিয়ে আমি মনে হয় কখনোই শুইনি। তারপরে বলেন এই যে অনেক সময় আমাদের কাজের সার্ভেন্ট আসে না, বা ঘর মোছা বাদ, সেটা আমি কখনো করিনি। মানে এটা আমার বলতে পারেন একটা অভ্যাস, সেটা ওর মনে হয় এটা আমার একটা রোগ। আমি কিন্তু এটাকে রোগ বলে তো মনে করি না, প্রশ্নের এটা আমি জবাবটা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি মনে করি, আসলে একটু এটা ভালো। জি থ্যাংক ইউ। আসলে একটু বোঝার চেষ্টা করছি, মানে যদি না করেন জি। তখন কি হবে মনে হয়, মানে আপনার কি মনে হয় এখন যদি আপনি একটু চিন্তা করেন যে এটা যদি না করেন তাহলে কি হতে পারে? কি হতে পারে?
আমার ভালো লাগে না যে একটা মানুষ আসলে কি বলবে, বা আমার কাছে নিজে একটু অস্থিরতা লাগে, তাহলে এই জিনিসটা আমি কেন করলাম না, করলে মনে হয় একটু ভালো লাগতো, সকালে উঠবো একটু ফ্রেশ লাগবে, মানে কাজটা একটু গুছানো থাকবে। দেখা যায় এলোমেলো থাকলে সকালে উঠলে সেটা প্রেশারটা বেশি পড়ে, যার কারণে আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। না, একটা তো গুছিয়ে রাখা, এটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, দুটো তো আলাদা জিনিস, তাই না? ঘরে তো দেখা যায় বাচ্চা থাকে, একটু ময়লা পড়ে বা ঝাড়ু থাকে, সেটা দিলে আমার ভালো লাগে, কিন্তু এটা আমার কোনো প্রবলেম মনে হয় না, 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 বা সেটা আমি ঠিক দিতে আছে, পারতেছি হ্যাঁ। না বলে সেটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে না। মেন প্রবলেম হচ্ছে ওর কাছে এটা সমস্যা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না। ওকে। আর পরিবারে, তোমার পরিবারে কি কেউ আছেন যিনি খুব এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন? হ্যাঁ, আমার বাবার ফ্যামিলিতে আমার মা বলেন, আমার বোন বলেন, সবাই সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আমার হাজবেন্ড সবসময় বলে, যেটা তুমি তোমার মার কাছ থেকে পাইছো বা অমুক বোনের কাছ থেকে পাইছো। আমার মাও খুব পরিষ্কার, উনিও খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করেন। ওনার এখন 70 হবে বয়স, ইনশাল্লাহ এখনো আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে বললেন পারিপার্শ্বিক দিক সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন। তোমার হাজবেন্ড বলছিলেন যে তুমি বাথরুমে অনেক সময় নাও, তুমি কি গোসল করতে গেলে একটু সময় বেশি নাও, বা বাথরুমে অন্য কাজেও যখন বাথরুমে যাচ্ছ একটু সময় বেশি নিয়ে ফেলো কি? না, গোসল করার সময় তো একটু বেশি লাগে, কারণ দেখা যায় আমার যখন ওদের কাপড় চোপড় ধুইতে হয়, আমি নিজে গোসল করি, কাপড় চোপড় ধুই, একটু বাথরুমটা পরিষ্কার করি, সেই ক্ষেত্রে তো একটু লেট হবে। প্রতিদিন বাথরুম পরিষ্কার করো গোসল করার পরে? হ্যাঁ, আমি প্রতিদিনই একটু বাথরুম পরিষ্কার করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে না যে ময়লা থাকলে, কারণ দেখা যায় ওটা থেকে জীবাণুটা ছড়ায়। ওটা আমি একটু হারপিক দিয়ে প্রতিদিন একটু পরিষ্কার রাখি, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। 2টা বাথরুম, যেটা আমাদের কমন বেশি ইউজ করা হয় ওইটা করা হয়, যেটা ইউজ করা হয় না ওটা আমি প্রতিদিন করি না, সপ্তাহে একবার করি। আচ্ছা। এবং এখন মেন বাড়িতে প্রবলেম হচ্ছে ওর সমস্যা মনে হচ্ছে, এটা ওর সাথে কথা বলেন, ঠিক আছে। বাড়িতে যে গৃহকর্মী আছে, এটা আসলে কোনো সমস্যা না। বাড়িতে যে গৃহকর্মী আছে ওরা পরিষ্কার করলে তোমার মনে হয় যে ওদের পরিষ্কারটা তোমার অত মন মতো হয় না কি? জি 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 জি, আমার যেমন আমার বেক সার্ভেন্টকে দিয়ে আমি কাপড় ধুইলেও আমার কাছে ভালো লাগে না, যেমন ওর শার্টটা একটু আমি ধুইলে পরিষ্কার বেশি হবে, ও ধুইলে পরিষ্কার হবে না, এটাই। সেটাই। কিন্তু পরিশ্রমটা হয়ে যাচ্ছে আর কি, তুমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছ নিশ্চয়ই। জি, এটাই মানে দেখা যায় কি ফ্যামিলি সময় দিতে দিতে ওর যে একটা সময়, সেটা হয়তো অনেক সময় আমি দিতে পারি না, আমি টায়ার্ড হয়ে যাই। হ্যাঁ, সেটাই। এটাই ওর শরীরটা তো আর মানে শরীরেরও তো একটা লিমিট আছে, শরীর হয়তো একসময় ক্লান্ত হয়ে পড়ছে। আমার আম্মাও বলে যে তুমি এত পরিশ্রম করো না, এটা নিজে এখন বয়স হয়েছে, আমারও 40+। হ্যাঁ, বয়স শুনছিলাম হয়ে আমরা গেছে। সেটা। বলছে তুমি এত পরিশ্রম করো না, এখন একটু কম করো, কিন্তু দেখা যায় আমি চোখের সামনে কোনো কাজ দেখে আমি থাকতে পারি না, মনে হচ্ছে এটা করে ফেললেই হয়ে যাবে। সেটাই। আর কোনো প্রশ্ন আছে? আপু, আমি শুধু আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনার হাজবেন্ড বারবার বলছিলেন, আপনি নিজেও বলছেন যে তার কাছে মনে হচ্ছে এটা একটা সমস্যা, কিন্তু আপনার হাজবেন্ড যেরকম অনুভব করছেন যে উনি আপনাকে আর কি পাচ্ছেন না, কম পাচ্ছেন, অথবা ওনার যেরকম মনের অবস্থা চলছে, সেটা কি আপনি বুঝতে পারেন যে ওনার আসলে কেমন লাগছে, এবং সেখানে আসলে আপনি নিজেও মিস করেন কিনা তাকে? হ্যাঁ, আমিও তো আসলে এটা একটা ফিজিক্যাল রিলেশন, আমারও অনেক সময় খারাপ লাগে, ওর তো লাগে, পুরুষ হিসেবে তো অবশ্যই লাগবে, আমারও লাগে, কিন্তু দেখা যায় আসলে কি পরিবেশ এমন একটা সিচুয়েশন তৈরি হয়, তখন আমিও এটা কোনো মানে প্রতি উত্তর করতে পারতেছি না, বা ওর কাছেও আসতে পারতেছি না। দেখা যায় আমার বাচ্চারা দুটোটাই খুব রাত করে পড়ে, এখন ওরা একটা ম্যাচিউর বাচ্চা, ওদেরকে রেখে আমি তো ওকে নিয়ে অন্য রুমে চলে আসতে পারি না। 2টা বাচ্চা একটা কিউরিসিটি জাগবে যে মামুনি আর বাবা ওখানে কি করছে। ওকে ওকে, এটাই প্রবলেম আর কি। দেখা যায় ওরা 2টা, 2:30, 3টা পর্যন্ত আবার 2 মেয়েই পড়ে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। তুমি তো আমার সঙ্গে প্রথম যোগাযোগ করনি, আমরা তোমার কাছে। আপনি একটু কাইন্ডলি ম্যাম আমার হাজবেন্ডকে বলেন যে আসলে এটা কোনো প্রবলেম না, আচ্ছা, এটা আপনাকে মানাই নিতে হবে। হ্যাঁ, সাংসারিক কিন্তু আমরা হ্যাপি, 100% হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, এটা সেটা তো উনিও বলেছেন। জি, আমরা খুব হ্যাপি, কিন্তু ওর সমস্যা এটাই, কিন্তু এটাও বুঝতে চাচ্ছে না। ও যেহেতু আপনি ফ্র্যাঙ্কলি আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলি ফ্র্যাঙ্কলি, ওকে একটু বলে যে এটা কোনো প্রবলেম না, আপনারা দুইজনকে মিনিমাইজ করে চলেন, তাহলে আপনারা আরো হ্যাপি হবেন। অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুজনকে অনেক কথা বলেন। ধন্যবাদ। হ্যাঁ, কেটে দিয়েছে। হ্যাঁ,
অনেক মানে একটা কেস স্টাডি হয়ে গেল আর কি। কাপল কাউন্সিলিং 101 প্রথম দিন যারা আসে। মানে প্রথমত তো ধন্যবাদ বলছি রাফি, প্লিজ। যে খুব সুন্দর করে দুজনের দিক থেকেই ওনারা শেয়ার করেছেন। হ্যাঁ, এবং আমরা অ্যাঙ্গেলগুলো বুঝতে পেরেছি খুব ভালো করে, মানে ওয়াইফ শেয়ার করাতে আর কি। সেটাই একটা জায়গায় একটু মনে হচ্ছিল যে যখন হাজব্যান্ড কথা বলছিলেন যে ওনার আসলে আবেগের জায়গাটা, ওনার ভয়েসেও কিন্তু উঠে আসছিলেন যে ওই যে মিসিং যে জায়গাটা ওনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, সন্তান, স্বামী, স্ত্রী সবাই মিলেই কিন্তু একটা পরিবার। এখানে প্রত্যেকের চাহিদা প্রত্যেকের দেখাটা জরুরি। কোনটা প্রবলেম আসলে আমরা এভাবে ওভার ফোন তো কোনো ডায়াগনোসিসে ওভাবে যেতেও চাচ্ছি না। অ্যাট দ্য সেম টাইম হাজব্যান্ডের চাহিদাটা কিন্তু যেমন 2 মাস 1-1.5 মাস, মানে এটা হ্যাঁ এত ফ্রিকুয়েন্ট যদি হয় যে সপ্তাহে প্রতিদিন যদি একজন মানুষ ইন্টিমেট হতে চায়, সেই জায়গাটা দুজনে মিলে আলোচনা করতে পারেন। বাট 2 মান্থস ইজ যে জায়গাটা উনি মেনশন করেছেন, যেটা নিয়ে উনি কষ্ট পাচ্ছেন। তো সংসারে আসলে সবাই মিলে যদি একজনের আরেকজনের চাহিদাটা দেখাটা অনেক জরুরি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু একজন সন্তান এইচএসসিতে পড়ে, একজন ক্লাস 5-এ পড়ে, ওরা কিন্তু বেশ বড় কিন্তু। হ্যাঁ, তো সেখানটা থেকে একটু কিন্তু প্রত্যেকটা সম্পর্কে, রোমান্টিক সম্পর্কগুলো বেসিক্যালি কিছুদিন পর কিন্তু একটু রিচার্জ করতে হয়। এখন আমি একজনকে বিয়ে করেছি, উনি আমার হাজব্যান্ড দেখে যে সব কিছু অটোমেটিক্যালি হবে, বা আমি ওনার ওয়াইফ দেখে যে সব কিছু অটোমেটিক্যালি হবে, সেটা কিন্তু হয় না। প্রত্যেকটা সম্পর্কে যেমন একটা মোবাইলে চার্জ দিতে হয়, সেখানে সম্পর্ক তো দুইটা জীবন্ত মানুষের চলার একটা গতি। সো সেই গতিটাই কিন্তু সবসময় যে না হলে মরিচা ধরে যায়। তো সেই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার। ওনারা সুখী, বারবারই বলছিলেন এটা। আসলে সুখের ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। তো এবং একটা জায়গায় একটু মেনশন হচ্ছিল যে ছেলে মানুষদের তো এই চাহিদাটা অনেক বেশি থাকে। বাট উনি যে 2 মাস অপেক্ষা করছেন, সেটাও আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো অপেক্ষা করছেন, লম্বা সময় অপেক্ষা করছেন। এবং স্ত্রীর ওয়াইফের ক্ষেত্রে যে বিষয়টা, উনি যেহেতু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো দোষের কিছু না, কিন্তু আমরা একটু খেয়াল করব যে এটা আমার শারীরিক মানসিকভাবে আমাকে কষ্ট দিচ্ছে কিনা, এবং সেটা আমার দৈনন্দিন যে সামাজিক পরিবেশ বা আমার অন্যের সাথে যোগাযোগ, সেটাই কোনো বাধা দিচ্ছে কিনা। সো সেটা যদি বাধা হয়, তখন কিন্তু সেই জায়গাটা নিয়ে আমাকে ভাবতে হবে। হয়তো আমার কাছে এটা প্রবলেম মনে হচ্ছে না, কিন্তু আমি কিন্তু টায়ার্ড হচ্ছি। উনি কিন্তু বলেছেন যে হ্যাঁ আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। এবং যেটা বললেন যে মা প্রচুর কাজ করেন, যতটুকু আমি শুনলাম, এটা কিন্তু ওনার জন্য তার মা 70+ এখনো কিন্তু নিজের কাজ সারাক্ষণ সব নিজে করছেন এবং একসময় আর পারবে না। হ্যাঁ, এবং উনিও সেটা ফলো করছেন। আমরা বাবা মাকে কপি করি, বেশ একদম অবচেতন মন থেকেই কিন্তু করি। সো সেখানটাতে আমি একটু বলবো যে ওয়াইফের দিক থেকেও যদি একটু নিজে বিশ্রাম নেয়া, অনেক সময় একটু বাচ্চাদেরকেও একটু, আমরা অনেক সময় বলি যে হাজব্যান্ড ওয়াইফ নিজেরা ঘুরতে যান, বাচ্চাদেরকে রেখে ঘুরতে যান। কারণ বাবা মা হওয়ার আগে কিন্তু আপনি কারো স্ত্রী, আপনি কারো হাজব্যান্ড। সো সেই সম্পর্কটাকে লালন করেই কিন্তু শিশুরা, এই সন্তানরা পৃথিবীতে এসেছে। তো সেই সম্পর্কটা হারিয়ে গেলে কিন্তু আমরা শেকড়টা হারিয়ে ফেলছি। তো সেই জায়গাটা থেকে খুব আমি বলবো যে এখানে ওনাদের একটু নিজেদের মধ্যে আলোচনা প্রথমত, এবং আমাদের সবার মধ্যে অসুবিধা আছে, এটা প্রবলেম না সেই জিনিসটা অন্যকে বোঝানোর চেয়ে একটু যদি মানে ওয়াইফের দিক থেকে, মানে আমি বাচ্চাদের মায়ের কথাই বলছি, মায়ের দিক থেকে যদি একটু ভাবেন উনি, যেটা তো ওনার জন্য অনেক 40 যখন বাড়তি হয়ে গেছে, উনি কিন্তু কয়দিন পর আপনি যেটা বললেন যে পারবেন না, তখন কিন্তু ওনার ভেতরের কষ্টটা বাড়তে থাকবে। এই যে নোংরা রেখে ঘুমালে কি হবে, অন্যরা কি বলবে, অন্যদের আগে কিন্তু আপনি, এবং প্রতিদিন গোসল করতে গিয়ে বাথরুমটা যে ধুতে হচ্ছে, আস্তে আস্তে তো ক্লান্তি বাড়বে এটাতে, তাই না? মানে শরীরটা তো একরকম থাকবে না, সেটাও চিন্তা করা দরকার। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে একটু নিজে অ্যাওয়্যার হয়ে দুজনে একটু কথা বলে, এবং যদি যেহেতু উনি একদমই অ্যাকসেপ্টেন্সের জায়গাটাতে নেই যে এই বিষয়টা ওনার এবং পরিবারের
জায়গাটাতে একটা বাধা তৈরি করতে পারে। সো সেটার জন্য একটু সময় দিতে পারেন উনি নিজেকে। আমাদের সবার মধ্যে এরিয়াজ অফ ইমপ্রুভমেন্টস আছে। আর যেটা ওনার আমারও ক্লস্ট্রোফোবিয়াই ফিল হয়েছে মানে হাজবেন্ডের এটাকে ক্ষেত্রে। প্যানিক অ্যাটাক বলা যায় না আসলে, না। বন্ধ জায়গার ভয়। বদ্ধ জায়গার ভয় এবং যে ব্রিদিং এক্সারসাইজের জায়গাটা হয়েছে ওটা একটু রেগুলার করা, প্লাস হচ্ছে যদি যেহেতু কোনো মেডিকেশনের কথা উনি বলেননি, একটু এবং অনেক সময় হয় কি শারীরিক ব্যায়াম এই জায়গাগুলোকে আমাদের কিন্তু বিভিন্ন শরীরের বিভিন্ন কাজ করে। তো সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হেল্প করে। সো আমার দুজনের জন্যই থাকবে যে পরামর্শ বলবো না, যে একটা ইনভাইটেশন থাকবে যে দুইজন একটু নিজেদের মধ্যে কথা বলে নিজেদের জায়গাটা সচেতন হয়ে নিজেদের কাপল রিলেশনশিপটার দিকে খেয়াল রাখা এবং বাচ্চাদেরকেও একটু স্বাধীন হতে দেয়া। কারণ এইচএসসির পরেই কিন্তু ইউনিভার্সিটি লাইফ। হ্যাঁ, তখন কিন্তু ওই যে তখন আমরা বাচ্চাদেরকে বলি এখন তুমি বিশ্ববিদ্যালয়ে উঠে গেছো, এখন তুমি নিজে নিজে চলবে। তা আমি তো হঠাৎ শিখাই করে। নেই। হ্যাঁ ম্যাডাম একটা কথা বলেন না যে আমি তো উঠতে বলছো, আমি তো উঠতেই শিখিনি। হ্যাঁ, সো সেই উঠতে শেখাটা এখন থেকেই শেখানোটা খুব জরুরি। এবং ক্লাস 5-এ ওরা দুই বোন যদি বাইরে ওদের কথা শুনে আমরাও দুই বোন, তো মনে হচ্ছিল যে আমি ক্লাস 8 থেকে আমরা দুই বোন আলাদা ঘুমাই। সো আসলে বোনদের মধ্যেও কিন্তু সম্পর্কটা তখন আরো গাঢ় হয়। সো সেই সুযোগগুলোও করে দেয়া, তাহলে কি হবে ওরাও স্বাধীনভাবে হ্যাপি থাকা শিখে যাবে, আপনারাও আপনাদের স্বাধীন ভাবে আপনাদের লাইফটাকে এনজয় করতে পারবেন, নিজের খুশিগুলোকে উনি প্রায়োরিটি দিতে পারবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে। সেটাই। মানে তাহলে ক্লস্ট্রোফোবিয়ার জন্য যেটা থেরাপিটা ভালো কাজ করে আর কি। Right. হ্যাঁ, যদি হ্যাঁ, সাইকোথেরাপি সাহায্য নেয় ভদ্রলোক, তাহলে আমার মনে হয় যে উনি একটা মানে হয় না এটা নিয়ে ওনার একটা চিন্তা হচ্ছে যে উনি যে বন্ধ জায়গায় আবার যদি বন্ধ, মানে আমাদের তো ঠিক নাই, হঠাৎ কোনো সময় এরকম হতে পারে যে গাড়ির দরজাটা খোলা যাচ্ছে না, বা আমি ট্রেনে একা চলেছি, পড়ে ট্রেনটা যাচ্ছি। হয়তো মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে আর তখন কোনো একটা স্টেশনের বাইরে কোনো একটা জায়গায় ইঞ্জিন নষ্ট হয়ে গেল, ট্রেনটা হয়তো বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, আমার হঠাৎ করে মানে ভয় লাগলো। তো এটা থেরাপি খুব ভালো হেল্প করে কিন্তু ক্লস্ট্রোফোবিয়াতে। তো রাফি তুমি যদি একটু add ওই করো। ওনার ক্লস্ট্রোফোবিয়ার ক্ষেত্রে এই কথাটাই আর কি আমিও বলতাম যে আর কি থেরাপি ওনাকে হেল্প করবে। এবং এটা প্রথমে উনি এক্সপিরিয়েন্স করেছেন জানুয়ারিতে, কিন্তু ফেব্রুয়ারি এবং তারপর আসলে খুব দ্রুত দুইবার এক্সপিরিয়েন্স করেছেন অল্প সময়ের ব্যবধানে। সো আমি ওনাকে বলবো এটাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য। অ্যান্ড আপু যেটা বললেন যে ব্রিদিং এক্সারসাইজ এবং ফিজিক্যাল এক্সারসাইজ অনেক সময় আমাদেরকে হেল্প করে এই সিচুয়েশনগুলোতে নিজেকে স্টেবল রাখতে, মাইন্ডফুলনেস সহ। অ্যান্ড গ্রাউন্ডিং টেকনিকগুলো আর কি অ্যাপ্লাই করা। গ্রাউন্ডিং টেকনিকটা যদি বলে দাও। যখন হচ্ছে আমরা কখনো প্যানিক ফিল করি অথবা এই ধরনের সিচুয়েশনে পড়ি যেখানে আমরা খুব অস্থিরতা অনুভব করছি, সেখানে হচ্ছে আমরা চাইলে গ্রাউন্ডিং প্র্যাকটিস করতে পারি। গ্রাউন্ডিং প্র্যাকটিস করলে আমাদের অস্থিরতাটা কমে আসবে। গ্রাউন্ডিংটা কি জিনিস বলছি ম্যাম। তো সেখানেই হচ্ছে গ্রাউন্ডিংয়ে যেটা করতে হয় যে আমাদের যে সেন্সগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করে নিজেকে স্টেবল করতে পারি। সেটা কি আমরা কোন 5টা জিনিস দেখছি, কোন 4টা জিনিসের স্পর্শ আমরা অনুভব করছি। রফি একটু থামাচ্ছি, আমাদের শেষ বেলা একটা ফোন এসে গেছে, একটু থামাচ্ছি, পরে একটু অ্যাড করে দিও সময় পেলে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আমি আমার একটা কাজিনকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। শিওর। সে হলো 16 বছর বয়সী একজন ছেলে। তো আমার খালাতো ভাই, ও ক্লাস 9-এ বছর উঠেছে, এরপর থেকে ও আর কি পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আচ্ছা। ক্লাস 8 পর্যন্ত সে তার স্কুলের ফার্স্ট বয় ছিল, কিন্তু ক্লাস 9-এ ওঠার পর থেকে সে আর কি বাসায় ঝামেলা করা শুরু করেছে। ও বলছিল যে ও পড়াশোনা করবে না, ও স্কুলে যাবে না। তো এই যে জুন পর্যন্ত 6 মাস ধরে ও স্কুলেও যায়নি, ও মানে কোনো টিচারের কাছেও পড়তে যায়নি। এখন ওর কথা হলো ও পড়াশোনা করবে না। এখন এটা নিয়ে আর কি আমরা সবাই অনেক চিন্তিত। আমরা বড় কাজিনরা যারা আছে তারা ওর সাথে কথা বলেছি, ওকে জিজ্ঞেস করা হয়েছে ওর কোনো সমস্যা আছে নাকি, স্কুলে কি বুলিড হচ্ছে নাকি, কিন্তু এরকম কোনো রিজনও কখনো বলেনি। তো এটা নিয়ে আমরা একটু চিন্তিত, এটা যদি কোনো সলিউশন পাওয়া যেত। আসলে কিছু না শুনে কি করে বলবো, ও তো কিছু বলছে না, মানে ও তো ছেলে কাজিন না মেয়ে কাজিন? ছেলে কাজিন। ক্লাস 9-এ উঠে বলছে আর পড়বে না? জি। আচ্ছা, তো মানে কখন প্রথম বললো, মানে কতদিন হয়েছে কথাটা বলেছে? এটা সেই 8-এর পর, মানে 8-এর লাস্টের দিক থেকে বলা শুরু করেছে।
আর আমি আর কি ওর একটু ক্লোজ, মানে আমি ওকে ছোটবেলা থেকে অনেক আদর করে বড় করেছি আর কি। তো ও আমাকে যতটুকু বলেছে ওটাতে আমি বুঝতে পেরেছি যে ওর খুব সম্ভবত এটা প্রেম ঘটিত ঘটনা ছিল, আচ্ছা। যেটা আর কি আমার খালামণি জানতে পেরে ওকে আর কি ওর থেকে ফোন নিয়ে গেছিল আর কি, এরকম একটা আচ্ছা কাহিনী। আচ্ছা, আহারে বেচারা, প্রেম করার সুযোগ হয়নি? জি এরকমই একটা ইস্যু। হ্যাঁ, তো খুব মানে অল্প বয়সে মানে টিনেজ প্রেম, তো তাহলে ও হয়তো ধাক্কাটা সামলাতে পারেনি নাকি? জি, কিন্তু ওইটার পরে ওকে আবার ফোন ফেরত দেওয়া হয়েছে, কারণ ও অনেক ভায়োলেন্ট হয়ে যায় আর কি। যখনই ওর ফোন নেওয়ার কথা ওঠে তখন আর কি ওর বাপ মার সাথে অনেক খারাপ বিহেভ করে, ওর 2 বোনের সাথে অনেক খারাপ বিহেভ করে। তো আচ্ছা এটার পর থেকে ওকে আর কি আর কিছু বলে না, মানে ফোন নিয়ে কিছু বলে না। তো ও সারাদিন দেখা যায় ফোন চালায় অথবা কম্পিউটারে বসে থাকে। ওকে। আর ও মানে ওই তো সোশ্যালতে চ্যাট করতে থাকে। তো যতটুকু বোঝা যায় প্রেম চলতেছে এখন। আচ্ছা, প্রেমটাও চলছে? জি আচ্ছা আচ্ছা। আর ও হচ্ছে 2 বোনের এক ভাই নাকি? জি, 2 বোনের এক ভাই, ও ছোট ভাই আর কি, ওর 2 বোন বড়। মানে হি ইজ দ্য ইয়াংগেস্ট এবং 2 বোন প্রথম হয়েছে তারপরে ও হয়েছে। জি তাহলে কি একটু হয় না অনেকদিন পর একটা ছেলে বাচ্চা, সেইভাবে কি অতিরিক্ত মনোযোগ পেয়েছে ছোটবেলা থেকে? হ্যাঁ, এটা একটু হয়েছে, মানে আমার খালামণি আর খালুর অনেক পছন্দের, মানে অনেক আদর করে বড় করা হয়েছে ওকে। মানে ওর ওকে না কম বলা হয়েছে আর কি, কোনো কিছুতে না বলা, বাচ্চাকে না বলা তো, বাচ্চাদের না শুনতেও তো অভ্যস্ত হতে হয়, কোনো কিছুতে মানা করা, যেটা চাইছে সেটাকে হয় না দিতে পারছেন বাবা মা, কিন্তু তারপরেও ওর ধৈর্যটা তৈরি করা দরকার, যেটাকে ডিলেড গ্র্যাটিফিকেশন বলা হয়, যে ওই জিনিসটা ও পূরণ হবে কিন্তু ওকে ধৈর্য ধরতে হবে। তো সেই ধৈর্য ধরতে কি ওকে শেখানো হয়নি মনে হয়? জি ওকে। তো এখনও বলছে ও পড়াশোনা করবে না এবং কম্পিউটারে এবং ফোনে থাকছে এবং ধারণা করা হচ্ছে যে প্রেমটা এখনো চলছে। জি, এটা আচ্ছা। আমার ধারণা আর কি। আর আমরা যতটুকু বুঝতে পেরেছি আর কি ওর কথাবার্তায়, মানে আমাদের বাকিদের সাথে ও অনেক মানে নর্মালি কথাবার্তা বলে, কোনো ফ্যামিলি গ্যাদারিং হলে ওখানে আসে, কিন্তু ও আর কি বাসায় গিয়ে কারোর সাথে কথা বলে না, মানে নিজের ফ্যামিলির সাথে। কারো সাথেই না? না, কারোর সাথেই না। ও একা একা খায়, মানে সবকিছুই ও একা একা করে, বাসা থেকেও বের হয় না, আর কারোর সাথে কথা বলে না, একদমই কথা বলে না। তাই? এটা কতদিন হয়েছে ব্যাপারটা? এই ব্যাপারটা অলমোস্ট 4 মাস হয়ে গিয়েছে। সো কোনো কিছু কি ঘটেছিল যখন ও কথা বন্ধ করলো, তার আগে এই যে ফোনটা নিয়ে নেওয়ার পর থেকে কি এটা? ফোনটা নিয়ে নেওয়ার পরে ও আমাকে একটা কথা বলেছিল, যেটা হলো যে ও মানে ও আমার কাছে কমপ্লেন করেছিল যে খালামণি খুব সম্ভবত নাকি ওর মানে ওর বান্ধবীর বাসায় গিয়ে ওর বান্ধবীর প্যারেন্টস কে নাকি বিচার দিয়েছিল। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দিহান, কারণ ও আর কি ওর মিথ্যা বলার টেন্ডেন্সি অনেক বেড়ে গিয়েছে আর কি রিসেন্টলি, মানে ও ছোটখাটো জিনিসে অনেক মিথ্যা কথা বলে। তো আমি এই জিনিসটা শুনেছি ওর কাছ থেকে, কিন্তু আমি এটা পুরোপুরি বিশ্বাস করিনি। সেটা জিজ্ঞেস করা হয়নি? ওর মাকে জিজ্ঞেস করা হয়নি? না, ওটা আমি খালামণি পর্যন্ত জিজ্ঞেস করতে পারিনি। সেটা কি কিন্তু কারণ? ও আমার কাছে এটা কমপ্লেন করেছে আর কি, যে খালামণি ওভারস্টেপ করেছে ওর পার্সোনাল স্পেসের জন্য, ও খালামণির প্রতি রাগ। হ্যাঁ, না তুমি যে খালামণিকে জিজ্ঞেস করলে না, সেটার কি কারণ? এটা একটু আউট অফ রেসপেক্ট আর কি। আচ্ছা, মানে তোমার মনে হয়েছে তোমার কাছে ও কনফিডেন্সিয়ালি শেয়ার করেছে, সেটা তোমার বলাটা উচিত হবে না, তাই মনে হচ্ছে? জি, এটা আমি কারোর সাথে ডিসক্লোজ করে নেই এখনো, যে ও আমাকে এই কথাটা বলছে। তোমার কাজিন হয় না? জি, আমার কাজিন, আমার খালাতো ভাই। আর তো তোমার মানে তোমার সাথে ওর সম্পর্কটা কি কেমন, বন্ধুর মতো নাকি? হ্যাঁ, বন্ধুর মতো, মানে ও ও খুব ছোট থেকে আর কি আমি ওকে আসলে অনেক আদর করে বড় করেছি। আমার আর ছোট কোনো ভাই বোন নেই আর কি, তো ওই আমার ছোট। তার মানে ও সবার চোখের মনি মনে হচ্ছে। জি, আমার কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট ও। হ্যাঁ, তোমার তোমার কত এখন বয়স? আমার এখন 24 বয়স, আর ওর 16। ওর 16। হ্যাঁ, সো তোমার সাথে মানে একটু একটু আধটু শেয়ার করে, কিন্তু সেটা এখন কমে গেছে। জি, আর ওর সাথে আমার মানে ক্লোজনেসটা এত ছিল যে আমি ওকে একবার বলেছি যে তুমি একদিন স্কুলে যাও, আমি তোমাকে তুমি যেটা চাও কিনে দিব। তো ও আসলে স্কুলের জন্য বের হয়েছিল, ও বাসায়ও আসছে, আমি ওর জন্য ওর পছন্দের টি শার্টও কিনে আনছিলাম, কিন্তু পরে আসলে জানতে পারা গেছে ও আসলে স্কুলে যাই নাই সেদিন। তো এরপর থেকে আমিও আসলে ওর প্রতি অনেক রাগ। তো এটার পর থেকে আমি আর কি ওর থেকে একটু ডিসটেন্স মেনটেন করি, কারণ ও আসলে আমার রেসপেক্টটা রাখেনি। কিন্তু বস্তুগত জিনিসের চেয়ে না, মানে যেটা বস্তুগত না, মানে আদর ভালোবাসা, এগুলো বেশি কাজে দেয় আর কি। হ্যাঁ, যে তোমাকে টি শার্ট কিনে দেবো বা তুমি এই পুরস্কারটা পাবে, এর থেকে আসলে
তোমাকে আমি বেশি বেশি ভালোবাসবো বা বেশি শ্রদ্ধা করব, বেশি গুরুত্ব পাবে তুমি, ওটা আসলে বেশি কাজ করে আর কি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তাহলে এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ওকে মানে তুমি বললে যে হ্যাঁ, আমরা বলবো যে কিভাবে ও পড়ালেখায় ফেরত যেতে পারে। তো একটু লাইনে থাকো, চট করে যদি কোনো প্রশ্ন করা যায়, আমাদের একদম সময় কম, জাস্ট একটা প্রশ্ন করতে চাও নাকি করতে পারো। মানে ওর এই স্কুলে না যাওয়া বিষয়টা নিয়ে ও কি কোনো ধরনের কিছুই বলেনি? ও বলেছিল যে ওর যে এই বিষয়টা মানে বান্ধবী নিয়ে যে বিষয়টা, এটা ওর বন্ধুরা জানতে পেরেছিল, ওকে মক করতো সম্ভবত, এটা নিয়েও আর কি লজ্জায় যেতে চাইতো না। আর ওর আরেকটা রাগ ছিল ভিতরে যে মানে খালামণি ওর পড়াশোনা যাতে ক্ষতি না হয় এর জন্য ওই স্টেপটা নিয়েছে, ওর ফোন নিয়ে গেছে বা যদি হয়েও থাকে বান্ধবীর বাসায় গিয়ে কমপ্লেন করেছে। তো এটা ওর মায়ের প্রতি রাগ থেকে যায়, ও পড়াশোনাই করবে না এখন, এরকম একটা জিনিস। ওকে, থ্যাংক ইউ। কিছু নাই। আচ্ছা, বাবার সাথে ওর সম্পর্কটা কেমন? বাবার সাথে ওর সম্পর্ক আসলে আর একটু খারাপ আর কি। ওর বাবার সাথে একদমই কথা বলে না। আর ওর বাবার আসলে এখন একটু মানে ওদের একটু ফ্যামিলিগত সমস্যার কারণে আঙ্কেল একটু আনএমপ্লয়মেন্টে আছে আর কি এখন। তো এটার জন্য ও দেখা যায় আঙ্কেলকে মক করে। আচ্ছা, তো উনিও একটু মানে আনএমপ্লয়মেন্টে আছেন বলে উনি নিজেও একটু বিমর্ষ অবস্থা, মানে একটু ডিপ্রেস থাকেন। জি, উনিও একটু মানে সে নিজেও নিজের প্রতি ডিসঅ্যাপয়েন্টেড, আর তার ফ্যামিলিও আর কি আসলে অনেক হাসতেই দেখে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের 5 মিনিট সময় আছে, তোমরা 2.5 মিনিট করে সময় পাবে, কিছু বলার তাড়াতাড়ি বলে ফেলো। এই কেসটা নিয়ে যদি বলতে চাই, এই কেসটা নিয়ে একটু তো অবশ্যই প্রফেশনাল হেল্পটা প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু সেটাও আবার ওকে একটু বুঝিয়ে, অনেক সময় হচ্ছে বাবা মায়েরা আমরা হয়তো মিথ্যা বলে নিয়ে যাচ্ছি একটা আন্টির সাথে কথা বলবো বা একজন আঙ্কেলের সাথে কথা বলবো, কিন্তু এখানটাতে আসলে সাইকোথেরাপি, কারণ বুলিং এর ঘটনা ঘটেছে স্কুলে, প্লাস এই যে একটা রেভেঞ্জ, মায়ের প্রতিশোধ, পড়ালেখা নিয়ে এত সমস্যা, পড়ালেখাই করবই না। হ্যাঁ, সো এটা একটু ওই যে রেবিলিয়াস জায়গা থেকে যে বিদ্রোহী হয়ে যাওয়া, এই বয়সটাও কিন্তু সেরকম অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা। তো আসলে পুরো বিষয়টি মিলিয়ে ওকে মানে ওর কথাগুলো শোনাটা খুব জরুরি মনে হচ্ছে। তো সেখানে সাইকোথেরাপিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং সেটা ওর ইচ্ছাটা বিরুদ্ধে না, অবশ্যই না। আর যদি ও একেবারে যেতে না চায়, বাবা মা কি যেতে পারেন? বাবা মা যেতে পারেন থেরাপিস্টের কাছে, অবশ্যই, কারণ ওনাদেরও কিছু জায়গা, কমিউনিকেশনের জায়গাটা ওকে একটু, অনেক সময় দেখা যায় যে আমরা এইসব ক্ষেত্রে অনেক কড়া শাসনের মধ্যে শুরু করি। হ্যাঁ, বাবার সাথে কিন্তু সম্পর্কটা ভালো না একদমই। হ্যাঁ, সো সেখানটাতে একটু বাবা মা হিসেবে কিভাবে অ্যাপ্রোচ করতে পারেন, বা ওকে এই মোমেন্টে কিভাবে, যেমন একই জিনিস নিয়ে কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলতে থাকি, হ্যাঁ তুমি ওইটা করেছো, ওইটা করেছো, ওইটা করেছো, আর আমরা খুব বাবা মায়েরা যখন কোনো একটা কাজ করি আমরা যুক্তি দিতে থাকি, তোমার এই কাজের জন্য আমি এটা করেছি, তুমি যদি চিৎকার না করতে আমি তো তোমাকে মারতাম না। হ্যাঁ, সো সেই জায়গাগুলোর চেয়ে একটু আমার সন্তানকে প্রায়োরিটি দিয়ে ওনাদের কিভাবে কমিউনিকেট করতে পারেন, সেজন্য ইটস আ ভেরি গুড আইডিয়া যে ওনারা নিজেরাও, মানে ছেলেটা যদি প্রথম ধাপে নাও যায়, ওনারা দুজন কিন্তু যেতে পারেন একজন থেরাপিস্টের কাছে। রাইট, এই কথাটাই আর কি করব, কারণ এখানে বাবা মার আচরণটা আসলে খুব মুখ্য একটা ভূমিকা পালন করছে। কারণ একে হচ্ছে বাবা মার সাথে তার সম্পর্ক, এবং যতটুকু আমাদের কলার শেয়ার করলেন পারিবারিক যে অবস্থা, বাবার চাকরি নেই, প্লাস এই বিষয়টা নিয়ে সবাই যেরকম রিয়্যাক্ট করছে সেই বিষয়টা। আরেকটা জিনিস হচ্ছে যে টিনেজ লাভ বা টিনেজ প্রেম যেটাকে আমরা বলছি বয়সন্ধিকালীন, সেটার প্রতি তাদের মনোভাব, যে ও কারো কোনো মেয়ের সাথে কথা বলছে মানেই ও শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই ধারণাটা থেকে একটু আর কি পেছন ফিরে দেখা যে আসলে ও কি করছে, ওকে সেভাবে এডুকেট করা যাচ্ছে কিনা। এবং এই বয়সে প্রেমে পড়াটা তো খুব অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক, বরং এটাও হেলদি ভাবে যদি ডিল করা যায় তাহলে ও এখান থেকে অনেক কিছু শিখতে পারে, কারণ ও প্রাপ্তবয়স্ক হওয়ার দিকেই যাচ্ছে। সুতরাং জীবনের এই ধাপগুলো আস্তে আস্তে এমনিতেই শিখবে বা জানবে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে স্কুলের এই সময়টাতে মানে ও যে ইনসাল্টেড ফিল করছে, বুলিং এর শিকার হচ্ছে, এই পুরো ঘটনাটা অন্যদের সামনে ওকে ছোট করে ফেলছে, এটার প্রচন্ড আত্মসম্মান বোধে আঘাত করেছে, মানে প্রচন্ডভাবে। সুতরাং এই জায়গাটা একটু রিবিল্ড করাটা, যে ওর মতামতটা বা ওর চাওয়া পাওয়াগুলো গুরুত্ব পায়, সেই মেসেজটা আসলে প্রপারলি কানেক্ট করতে পারছেন না বাবা মা বা অন্য যারা।
সো কাজিন যিনি কল করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই, তার মাধ্যমে আমরা তার বাবা মাকে বলতে চাই যদি সম্ভব হয় যে একজন থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বলা, আলোচনা করা এবং টিনেজ বয়সের এই ইস্যুগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে সেটা যেন ওনারা একটু জেনে নেন, তাহলে হয়তো পরিস্থিতিটা আরো সহজভাবে ওনারা ডিল করতে পারবেন। আচ্ছা, তোমার যে প্রতিষ্ঠানটা আছে ওখানে টিনেজ বাচ্চাদের নিয়ে কি বসা হয়? জি ম্যাম, বসা হয়। আমরা একটা টিম হিসেবে কাজ করি। আমাদের যে থেরাপিস্ট আছেন, আমাদের যে কয়জন, আমরা বাচ্চার সঙ্গে যেমন আলাদা করে বসি, বাবা মার জন্য আলাদা থেরাপিস্ট বসেন। আমি বললাম যে গ্রুপে কি আসে কিনা, গ্রুপ থেরাপির কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, গ্রুপ থেরাপি পুরো ফ্যামিলি নিয়েও বসে। না, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট গ্রুপ থেরাপি। ও ইন্ডিভিজুয়ালি না, আমরা এখনো গ্রুপ থেরাপি ওইটা শুরু করেনি। কিন্তু ফ্যামিলি থেরাপি হচ্ছে আর কি। ওইটা নিয়ে বসে। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই যে স্কুলে যেহেতু বুলিং এর ঘটনা ঘটছে, একটু কি বাবা মা স্কুল অথরিটির সাথেও কথা বলতে পারেন কিনা যদি সুযোগ থাকে, সেটাই তাহলে একটা ভরসার জায়গা তৈরি হবে। ওকে, তাহলে আমাদের শেষ করতে হচ্ছে, একেবারে সময় শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আর একদম আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু বলার সময় চলে এসেছে। আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে শৈশবে আমরা যদি ভালোবাসা কম পাই বা অবহেলার শিকার হই, তাহলে পরবর্তীতে জীবন সঙ্গীর সাথে জীবন সঙ্গীর সাথে যে সম্পর্ক তৈরি হয় সেটির কোনো প্রভাব, এই যে তার শৈশবের যে ভালোবাসার ঘাটতি হয়েছিল এটির কোনো ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে কিনা, যে তার শৈশবের যে ভালোবাসার ঘাটতি ছিল বা অবহেলার শিকার হয়েছে এটার প্রভাব দিয়ে জীবন সঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে পড়বে কিনা বা পড়তে পারে কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা